তুমি কেমনে আমি বুঝলা ধরো? জানতাম আপনি বলে ফেলেন। থ্যাংক ইউ, খুব 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 ধন্যবাদ। কারণ এটা রেকর্ড না করলে ধরো আমি দেখলাম সিনথিয়া নাই, ওর জন্যই করলাম, রেকর্ড চালু করলাম। আচ্ছা দেখো, তাহলে আমি একটু রিক্যাপ করে আসি, একটু ধরো দু একটা কথা রেকর্ডে একটু থাকবে নি। দেখো, এই দুইটা কথা বলছি যে এটা ধরো যদি আমাদের হালকা মাধ্যম হয়, এটা যদি আমাদের ঘন মাধ্যম হয়। আজকে দেখি সাউন্ড রেকর্ড হচ্ছে কি, সাউন্ড মোটামুটি ঠিকঠাক আছে, হ্যাঁ সাউন্ড রেকর্ড হচ্ছে। তাহলে দেখো, এই যে কি মানে কি কি আর কি পড়াচ্ছিলাম, একটু ধরো আবার একটু 2 মিনিটের মধ্যে দেখো। এটা আমাদের হালকা মাধ্যম, এটা আমাদের ঘন মাধ্যম। তাহলে হালকা থেকে ঘন দিকে যদি আলো আপতিত হয়, তাহলে আমরা আগের দিনগুলোতে পড়ছি যে হালকা থেকে ঘন দিকে আলো আপতিত হইলে আলোটা অবিলম্বের দিকে সরে আসে। এই জন্য দেখো, এই যে আলোটা, এই যে দাক্কাটা, এই যে আমাদের ভাঙ্গা লাইন বরাবর যাওয়ার কথা ছিল, কিন্তু এই আর কি ভাঙ্গা লাইন বরাবর না গিয়ে কিন্তু আমাদের এই বিপরীত দিকে কিন্তু চলে আসছে। ওকে, তার মানে হালকা থেকে ঘনতে গেলে মানে প্রতিশত রশ্মিটা অবিলম্বের দিকে সরে যায়। আর তাহলে এর উল্টা প্রতিষ্ঠা কি? উল্টা প্রতিষ্ঠা যে যদি আমি ঘন থেকে হালকাতে করি, তাহলে কি হবে? কমপ্লিটলি উল্টা হয়ে যাবে। তার মানে ঘন থেকে হালকার দিকে গেলে আগে হয়েছে অবিলম্বের দিকে চলে আসছে, অবিলম্বের দিকে চলে আসছে, এখন অবিলম্বের বিপরীত দিকে চলে যাচ্ছে। ওকে, তো সেম ফেনোমেনা থেকে আমরা দেখো সংকট কোণটা পড়তেছি, যে সংকট কোণে এটা আমাদের হালকা মাধ্যম, এটা আমাদের ঘন মাধ্যম, এটা আমাদের হালকা, এর মানে এটা আমাদের ঘন। তো ধরো আমি ঘন মাধ্যমে আমি পানির নিচে আসছি, বা তুমি পানির নিচে একদম পানির গভীরে চলে গেছো, সেখান থেকে তুমি লাইট ফেলতেছো, সেখান থেকে তুমি আকাশের দিকে লাইট ফেলতেছো। তাহলে লাইট ফেলতে ফেলতে লাইট ফেলতে ফেলতে ধরো এই যে ফার্স্ট একটা সাদা আলো ফেললাম, তো সাদা আলোটার এই বরাবর যার কথা ছিল, কিন্তু সেই বরাবর না গিয়ে কিন্তু একটু আমাদের বিপরীত দিকে চলে আসছে। ওকে, তারপরে ধরো আমি আরেকটা আলো নিলাম, ধরো সেই আলোটা ধরো আমার হলো এই পিঙ্ক কালারের একটা আলো বা গোলাপি কালারের আলো। ধরো সেই গোলাপি কালারের আলোটা আমি এই বরাবর যখন ফেলতেছি, তাহলে সেই আলোটা কি, এই সাদা আলো যে পরিমাণ বেঁকছে, এই আলোটা তার থেকে আরো বেশি পরিমাণ বেঁকবে, তার মানে সে আরো বেশি পরিমাণ বেঁকলো। তারপর এখানে আমি আরেকটা ধরো নিলাম, ধরো আমি এই যে নীল কালারের একটা আলো নিলাম। তারপর কি করলাম, আমি অ্যাঙ্গেলটা দেখো বাড়াচ্ছি, আমি এই যে আপতন কোণের মানটা পর্যন্ত বাড়াচ্ছি। বাড়াতে বাড়াতে এমন একটা পর্যায়ে আমি আলোটা যখন ফেলবো, এমন একটা পর্যায়ে দেখো, মানে এমন একটা পর্যায়ে বলতে দেখো, প্রথমে এই কোণটা ছিল ধরো আমাদের থিটা 1, তারপর আমি আপতন কোণের মান আরো বাড়াইলাম, তারপর করলাম কি থিটা 2। এইরকম করে যেতে 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 এমন একটা পর্যায়ে আমি তো নীল কালারের জন্য ধরো নীল কালারের যে আর কি নীল কালারের যে আলো, সেই নীল কালারের জন্য ধরো আমি সেখানে একটা থিটা কোণে ফেললাম। এমন একটা আপতন কোণের জন্য, এমন একটা আপতন কোণের জন্য এই প্রতিসরিত রশ্মিগুলো কি হয়, একদম বিভেদ তল ঘেঁষে চলে যায়। এই যে দেখো, এই আলোটা কিন্তু আমি কিন্তু বিভেদ তল ঘেঁষে দিছি। ওকে, এই আলো, এই যে নীল যে রেখাটা, এই রেখাটা কিন্তু আমি তোকে বিভেদ তল ঘেঁষে দিছি। তাহলে কি হলো, যে যে আলো যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যখন আপতিত হয়, তখন তখন প্রতিসরিত রশ্মি আমাদের অবিলম্বের বিপরীত দিকে চলে যায়। তার মানে এই সাদা আলোটা আমাদের এই সাদা পথে চলে গেল। তারপর ধরো আমি কি করলাম, আমি আপতন কোণের মানটা বাড়ালাম। আপতন কোণের মানটা বাড়ানোর ফলে তাহলে আমাদের এই প্রতিসরণ কোণের মানটা আরো বাড়বে। তাহলে তাহলে এই বাড়তে বাড়তে এমন একটা আলোর জন্য, এমন একটা আলো বা এমন একটা কোণের জন্য, মানে এমন একটা কোণে যদি আমি আলোটাকে আপতিত করি, তাহলে সেই কোণের কারণে প্রতিসরিত রশ্মিটা আমাদের বিভেদতল ঘেঁষে, এই যে লাইনটাকে বলা হয় বিভেদতল, এই বিভেদতল ঘেঁষে চলে যায়। এই যে কোণের কারণে আপতিত রশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাওয়ার সময় বিভেদতল ঘেঁষে চলে যাচ্ছে, এই যে কোণ, এই কোণটাকে বলা হয় সংকট কোণ। বলো, খুবই সিম্পল কথা না? বুঝছি সবাই? বা আমি লিখে দেবো? তোমরা আগে বলো কনসেপ্টটা বুঝছি কিনা। হ্যালো? হ্যাঁ ভাই। বুঝছি ভাইয়া। তাহলে একটু সংজ্ঞাটা লেখো, আমি না লিখি, আমার লেখা খারাপ, তোমরা একটু লেখো, আমি মুখে মুখে বলি। তোমরা সংজ্ঞা লিখবা, এই চিত্রটা দিবা, চিত্র দেওয়ার পর সংজ্ঞাটা দেখো, সংজ্ঞাটা লেখো। যে আলোক রশ্মি ঘন থেকে হালকা মাধ্যমে যাওয়ার সময়, আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাওয়ার সময় যে মানের কোণে আপতিত হলে, আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাওয়ার সময় যে মানের কোণে আপতিত হলে, যে মানের কোণে আপতিত হলে প্রতিসরিত রশ্মি দুই মাধ্যমের, যে মানের কোণে আপতিত হলে প্রতিসরিত রশ্মি দুই মাধ্যমের বিভেদ তল ঘেঁষে চলে যায়। আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাওয়ার সময় যে মানের কোণে আপতিত হলে
প্রতিসরিত রশ্মি দুই মাধ্যমের বিভেদ তল ঘেঁষে চলে যায়, অর্থাৎ প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয়, প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয়, সেই আপতন কোণকে সংকট কোণ বলে। দেখো আমি আবার একটু বলি, যে মানের কোণে আপতিত হলে প্রতিসরিত রশ্মি দুই মাধ্যমের বিভেদ তল ঘেঁষে চলে যায়, অর্থাৎ প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয়, সেই আপতন কোণকে সংকট কোণ বলে। সবার লেখা হলে একটু আমাকে বলো, আমি আবার একটু রিপিট করতেছি। আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাওয়ার সময় যে মানের কোণে আপতিত হলে প্রতিসরিত রশ্মি দুই মাধ্যমের বিভেদ তল ঘেঁষে চলে যায়, অর্থাৎ প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয়, সেই আপতন কোণকে সংকট কোণ বলে। লেখা হইলে একটু সবাই একটা হ্যান্ড রেজ করো, তাহলে আমি আর কি বুঝবো নি। ওকে, ওকে, তাহলে বোধহয় লেখা শেষ না? দেখো লাস্ট ধর আরেকবার বলি, যদি কোনো ওয়ার্ড যদি কারো মিসিং যায়। আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাওয়ার সময় যে মানের কোণে আপতিত হলে প্রতিসরিত রশ্মি দুই মাধ্যমের বিভেদ তল ঘেঁষে চলে যায়, অর্থাৎ প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয়, সেই আপতন কোণকে সংকট কোণ বলে। এখন 90 ডিগ্রি কেন হইলো? এই যে এই কোণটা কিন্তু আমাদের 90 ডিগ্রি, তাই না? এই যে দেখো, এই যে একটা ছোট যে একটা কোণ আছে, ধরো এই যে হলুদ কালার দিয়ে আঁকি, এই যে এই নীল কালারের সাথে দেখো এই কোণটা কিন্তু আমাদের 90 ডিগ্রি। তার মানে এটাই কি, যেহেতু আমাদের আর কোণ, যাকে আমরা হলো প্রতিসরণ কোণ বলি, তো প্রতিসরণ কোণটা কিন্তু সংকট কোণের ক্ষেত্রে 90 ডিগ্রি হয়। ওকে, তাহলে এখন আমরা এই জিনিসটার একটা ফর্মুলা দেখব। দেখো কি বললাম, যে এটা আমাদের একটা মাধ্যম, এটা আমাদের সেই মাধ্যমের বিভেদ তল। তো আমি প্রথমে আলো এই দিকে ফেলতেছিলাম, এই আলোটা একটু বেঁকে চলে গেল, তারপরে এই আলো ফেললাম, এই আলো আরো বেঁকে গেল, তারপর এমন একটা আলো ফেললাম যে আলোর জন্য আলোটা একদম বিভেদ তল ঘেঁষে চলে গেল। ওকে, তাহলে এইখানে দেখো আমি একদম লাস্ট লাইনটা নেব, যে এটা আমাদের ধরো সেই আলো, এটা ধরো আমাদের সেই আলো। তো এই আলোর জন্যই আমাদের প্রতিসরণ কোণটা ধরো আমাদের একবার বিভেদ তল ঘেঁষে চলে যাচ্ছে। তাহলে এই যে কোণ, এই কোণটাকে বলছি আমরা হলো সংকট কোণ। ওকে, তো সংকট কোণের ইংলিশটা হলো ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। ওকে, ইংলিশটা হলো ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। তো এটা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল হওয়ার কারণে সংকট কোণকে আর কি থিটা সি দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। ওকে, তো থিটা সি দ্বারা যদি ধর আমরা যদি এখন রিপ্রেজেন্ট করি, তাহলে আমরা এখন এই সংকট কোণের মানটা বের করার চেষ্টা করব, যে কোন একটা মাধ্যমে সংকট কোণ ধরো তোমাকে বলে দেবে যে পানি মাধ্যমে সংকট কোণ কত, বা বলে দেবে পেট্রোল মাধ্যমে সংকট কোণ কত, বা বলে দেবে ধরো আমাদের তরল মাধ্যমের, বা ধরো বা ধরো গ্লাস মাধ্যমের বা বায়ু মাধ্যমের যে কোনো একটা মাধ্যমে সংকট কোণটা চাবে। তো আমরা সেই সংকট কোণটা বের করার চেষ্টা করবো। ওকে, তো বের করার জন্য ধরো আমি ধরে নিলাম যে ধরো এটা আমি মানে এই ধরো ধরে নিলাম এটা আমাদের ধরো এ মাধ্যম, এটা ধরে নিলাম আমি হলো বি মানে বি মাধ্যম। তুমি যেভাবে ধরতে চাও ধরা যাবে। ধর কিন্তু আমি ধরো এটাকে আমি এ মাধ্যম, যেহেতু যে মাধ্যম থেকে আমরা আলোটা আপতিত করি সেই মাধ্যমটাকে আমরা এ মাধ্যম আগে থেকে ধরে আসতেছি, এই কারণে যেহেতু এ মাধ্যম থেকেই মানে এই মাধ্যমটা থেকে যেহেতু আমি আলোটাকে আপতিত মানে আলোটাকে আমি ফেলতেছি, এই কারণে এটাকে ধরে এ মাধ্যম, এটা ধরে নিলাম বি মাধ্যম। তাহলে যে কাজটা করব, ওই আমাদের স্নেলের যে সূত্রটা আছে, সেই স্নেলের সূত্রটা কি ছিল দেখো আমাদের মনে আছে কিনা, যে যে মাধ্যমের প্রতিসরাঙ্ক ইনটু সেই মাধ্যমের সাইন অনুপাত সমান সমান যে মাধ্যমের প্রতিসরাঙ্ক নয় ইনটু মানে পরবর্তী মাধ্যমের প্রতিসরাঙ্ক এবং হলো সেই মাধ্যমের সাইন অনুপাত। তাহলে দেখো আমি যদি এইখানে স্নেলের সূত্র যদি অ্যাপ্লাই করি, এই যে স্নেলের সূত্র প্রয়োগ করে পাই, স্নেলের সূত্র, তাহলে স্নেলের সূত্রটা কি, এই মাধ্যমের প্রতিসরাঙ্ক, এই মাধ্যম যেহেতু এ, তাহলে এই মাধ্যমের প্রতিসরাঙ্ক হলো মিউ এ, তার সাথে কি এই মাধ্যমের অ্যাঙ্গেলের সাইন অনুপাত, তার মানে তো এই মাধ্যমের সাইন অনুপাত ইকুয়াল টু এই মাধ্যমের প্রতিসরাঙ্ক, এই মাধ্যমের প্রতিসরাঙ্ক এটা আমাদের মিউ বি, তার সাথে এই মাধ্যমের যে আপতন কোণের বা আমাদের প্রতিসরণ কোণের যে সাইন অনুপাত সেটা হলো সাইন 90 ডিগ্রি। তাহলে দেখো এখান থেকে যদি আমরা একটা কাজ করি, যে সাইন থিটা সিটাকে এই পাশে রাখলাম, সাইন থিটা সিটাকে এই পাশে রাখলাম, আর এখানে মিউ বি সাইন 90 ডিগ্রির মান 1, তো ওটাকে রেখে এই বেশি এটাকে এইভাবে রাখলাম। তাহলে দেখো আমরা থিটা সি সূত্রটা কি পাচ্ছি, থিটা সি সূত্রটা পাচ্ছি এই তো সাইন মিউ বি ডিভাইডেড বাই হলো মিউ এ। ওকে, তাহলে এই যে একটা লাইন পাচ্ছি, এই লাইনটাই হলো আমাদের যদি বলি সংকট কোণের সূত্র। ওকে, মানে সংকট কোণ নির্ণয় করার যে ফর্মুলা, সেই ফর্মুলাটা আমরা এই ভাইয়া সাইন ইনভার্স হবে না? হ্যাঁ হ্যাঁ এখানে একটা সাইন ইনভার্স নাই আর কি, সাইন ইনভার্স। ওকে, বুঝছি। এখন এইখানে দেখো আমি এই জিনিসটা যদি দেখো যদি আবার একটু যদি একটু পরের পেজে দেখাই, দেখো এই জিনিসটা যদি পরের পেজে দেখাই, তাহলে কি হলো, যে এটা যখন আমাদের মাধ্যম ছিল আমি তখন এইভাবে যে আলো ফেলতেছি, এটা একটু
যখন এখানে যখন আমি আলো ফেলতেছি আর কি, তাহলে এই যে আলোটা আমাদের তো বিভেদ তল ঘেঁষে চলে যায়, তার মানে এটা হলো আমাদের সেই থিটা সি। এটা যদি এ মাধ্যম হয়, এটা যদি বি মাধ্যম হয়, তাহলে দেখো যখন আমি থিটা সিটা বের করতেছি তখন কি আসছে, এখানে আসছে হলো সাইন ইনভার্স। তারপরে খেয়াল করবা যে উপরে কি আসছে নিচে কি আসছে। দেখবা উপরে বোধহয় আসছে হলো আমাদের মিউ বি আসছে, দেখো উপরে আসছে হলো মিউ বি, নিচে আসছে হলো মিউ এ, তাই না? উপরে আসছে হলো মিউ বি, নিচে আসছে হলো মিউ এ। তো এটা আমি যখন ম্যাথে যাব না, ধরো ধরো আমি তো আরো অন্যান্য ব্যাচকে পড়াই, তো তারা যে কাজটা করে তারা এই জিনিসটা আর কি ভুল করে, তারা হলো এর জায়গায় বি লেখে, বির জায়গায় এ লেখে। তো এটা দেখো আজকে একটা খুবই সিম্পল একটা ট্রিক বলে দেবো, যে ট্রিকটা যদি মনে রাখো তাহলে দেখবা আর কোনো ভুল হবে না। আচ্ছা দেখো ট্রিকটা কি, দেখে বলো তো। এটা আমাদের ঘনমাধ্যম না, এটা আমাদের ঘনমাধ্যম, এটা আমাদের হালকা মাধ্যম, এটা আমাদের ঘনমাধ্যম, এটা আমাদের হালকা মাধ্যম। তোমরা জানো যে ঘন মাধ্যমের মিউ বেশি, হালকা মাধ্যমের মিউ কম। অর্থাৎ বাতাস, দেখো বাতাসের মিউ আমরা সবসময় পড়ি কত, বাতাসের মিউ আমরা পড়ি এটা হলো 1। কিন্তু পানির মিউ কত জানো? পানির মিউ দেখো আমরা ম্যাথ করছি, পানির মিউ কিন্তু করছি আমরা 1.33। তার মানে কি, তার মানে বাতাস যে মানে মেইন কথা হলো, আবার ধরো যদি আমি বলি এখানে যদি বলি দিই গ্লাস, বা যদি বলি গ্লাসের ক্ষেত্রে, বা যদি কাঁচের ক্ষেত্রে দেখবা কাঁচের ক্ষেত্রে মিউটা হলো 1.5। তার মানে মিউ দ্বারা কি বোঝায় তোমাদের আমি ওই ওই মানে ওইখানে আর কি প্রথম দিকে যে আলো মানে আলোর বেগের সম্পর্ক পড়ানোর সময় আর কি মানে ওইখানে আর কি ব্যাখ্যা করছিলাম যে মিউটা বোঝায় যে কোনটা বেশি ঘন কোনটা কম ঘন, মানে ঘনত্বের সাথে একটা আর কি তুলনা বের করে, মানে মেন কথাটা হলো তুলনা বের করে। তাই দেখো এই বাতাসের এটা হলো 1, এটা হলো 1.33, তার মানে তুমি এই মিউ এর মান দেখে বলতে পারবা যে পানিটা হলো বেশি ঘন। সেম ভাবে পানি আর গ্লাসের মধ্যে দেখো গ্লাসটা হলো 1.5, পানিটা হলো 1.33, তার মানে কি গ্লাসটা হলো বেশি ঘন। ওকে, তো আমাদের এটার মানে যদি বলি আমরা আমরা আসলে মিউ এর সাহায্যে কোনটা বেশি ঘন কোনটা কম ঘন সেই জিনিসটা বের করতে পারি। তাহলে এখন এই সূত্রতে একটা জিনিস দেখো তো, আমরা জানি এ মাধ্যমটা হলো ঘন, বি মাধ্যমটা হলো হালকা, বি মাধ্যমটা হলো হালকা। তার মানে কি এটার যদি মিউ বি হয়, এটার যদি মিউ এ হয়, তাহলে অবশ্যই অবশ্যই মিউ এটা বড় হবে, মিউ বিটা বড় হবে, সরি মিউ এটা বড় হবে এবং মিউ বিটা ছোট হবে। তার মানে এটাই তো মেইন কথা না, যেহেতু যেহেতু আমাদের ঘন মাধ্যম থেকে আমি হালকা মাধ্যমে যাচ্ছি, তার মানে এ মাধ্যমের মিউটা বড় হবে, বি মাধ্যমের মিউটা ছোট হবে, তাই না? তাহলে এখন আমরা দেখো যদি এইখানে যদি এখন একটা কাজ করি, যে এই অনুপাতটা একটু যদি খেয়াল করি, এখানে কি হচ্ছে মিউ বি মাই মিউ এ, তার মানে কি ছোট ছোট ডিভাইডেড বাই বড়, ছোট ডিভাইডেড বাই বড়র একটা অনুপাত হচ্ছে, তাই তো? ছোট ডিভাইডেড বাই বড়র একটা অনুপাত হচ্ছে। দেখো তুমি সাইন ইনভার্স, তুমি এই তো সাইন ইনভার্স 2/4 বসাও, দেখবা সেখানে একটা মান দেবে। তুমি এখানে সাইন ইনভার্স 1/2 দাও, তার একটা মান দেবে। তুমি এখানে সাইন ইনভার্স 100/101 দাও, তারও একটা মান দেবে। কিন্তু যেই মুহূর্তে তুমি সাইন ইনভার্স 101/100 দেবা, দিয়ে দেখো ক্যালকুলেটরে ম্যাথ এরর আসবে। কারণ কি কারণ হলো সাইনের মান কখনো একের বড় হতে পারে না, একের বড় না হওয়ার কারণে এখানে যদি বলি সাইন ইনভার্সের মধ্যে, এই যে সাইন ইনভার্স যদি বলি একটা ফাংশন, এই যে ফাংশন অফ এক্স, এটা যদি একটা সাইন ইনভার্স এক্স হয়, তাহলে তো সাইন ইনভার্স ধরো আমাদের এক্স ডিভাইডেড বাই ওয়াই। এই সাইন ইনভার্স একটা ফাংশন, যে ফাংশনের এক্সটা কখনো বড় হতে পারে না। যদি বলি এক্স আর ওয়াই এর মধ্যে এক্স কখনো বড় হতে পারে না, অর্থাৎ লবটা সবসময় ছোট হতে হবে, লবটা সবসময় ছোট হতে হবে এবং হরটা সবসময় বড় হতে হবে। ওকে, এই জিনিসটা মাথায় রাখবা। দেখবা আমরা সামনে আজকে আমরা কয়েকটা ম্যাথ করবো, আজকে একটু পরে আমরা 3 থেকে 4টা ম্যাথ করবো, দেখবে সেই 3 থেকে 4টা ম্যাথ দেখবে এক লাইনে হয়ে যাচ্ছে। তো সেই ম্যাথ যদি আমরা ব্যাখ্যা করতে করতে করি তাহলে অনেক সময় লাগে। বলো এতটুকু আমরা বুঝছি? জি ভাইয়া। ওকে, এটা ধরো আর কি খালি বুঝলে হবে, লেখা লাগবে না। তাও যদি কেউ যদি নোট করে থাকো তোমার আর কি নিজের মতো করে, তাহলে ভালো। এইগুলো ধরো আর কি যখন আর কি খাতা যখন রিভিশন দেবা তখন দেখবে আর কি পড়তে পড়তে ভালো লাগবে। ওকে। একটু ওয়েট করো তো।
ওকে, তাহলে আমরা দেখো এখন এই সংকট কোণটা বুঝছি কি। হ্যাঁ, দেখো এই যে সংকট কোণ, তাহলে আমরা সংকট কোণের পরে আরেকটা কনসেপ্ট দেবো, একে বলা হলো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। ওকে, তোমরা একটু টাইটেল লেখো যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। এইগুলা যদি বলি কনসেপ্ট প্লাস হলো সংজ্ঞা, এগুলো সংজ্ঞা মানে যদি বলি বহুত আসে, খ নাম্বারে আসবে, গ নাম্বারে আসবে, খ এবং হলো ক নাম্বারে আসবে। ওকে, তো এটা হলো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। দেখো এটা তোমরা জানো, এটা তোমরা ছোট থেকে একটু হলো জানে আসছো, তো আমরা আজকে আরেকটু ভালো করে শিখি। ওকে, দেখো ভালো করে শেখার জন্য দেখো আম, ধরো এই যে আমার, এটা ধরো আমাদের একটু আগে এই যে মাধ্যমটা আমরা যেটা পড়লাম, এটা ধরো আমাদের সেই মাধ্যম। তো এই মাধ্যমে ধরো আমাদের মাধ্যমের একটা বিভেদ তল আঁকলাম এবং সেটা একটা অবিলম্ব আঁকলাম। তো আঁকার পর ধরো আমি এই, ধরো এই একটা আলো, এই একটা আলো, তো এই একটা আলো, তার মধ্যে যে কোনো একটা কিন্তু আমাদের সংকট কোণ হয়, তার মানে আমি খালি একটা আঁকবো। ধরো এটা ধরো আমাদের সেই সংকট কোণ। ওকে, তো ধরে নাও এই সংকট কোণের জন্য আলোটা এই যে বিভেদ তল ঘেঁষে চলে গেছে, এই যে সংকট কোণের জন্য আলোটা আমাদের বিভেদ তল ঘেঁষে চলে গেছে। ওকে, তো ধরো এটা আমাদের সেই সংকট কোণ, এটা ধরো আমাদের সেই হলো থিটা সি। আচ্ছা, একটু সংকট কোণের কন্টেন্টটা একটু কনসেপ্টটা একটু আর কি ঘেটে আসো তো, যে সেখানে কি হয়েছে, সাদা আলো বেঁকে চলে গেছে, পিঙ্ক কালারটাও বেঁকে চলে গেছে, বেঁকে মানে বাঁকতে বাঁকতে একদম একদম সে যদি বলি তার দিকটা পরিবর্তন করতে করতে নীল আলোটা যখন পড়ছে তখন সে বিবর্তন ঘেঁষে চলে গেছে। এখন এই যে আমাদের সাদা আলো, সাদা আলো যে সংকট কোণ, সেই সংকট কোণের জন্য আলোটা আমাদের বিভেদ তল ঘেঁষে চলে গেল। তাহলে এখন যদি আমি আরেকটা আলো যদি ফেলি, আরেকটা আলো যদি আমি এখন সংকট কোণের থেকে বেশি কোণে যদি আপতিত করি, অর্থাৎ সংকট কোণের বেশি কোণে যদি কোনো রশ্মি আপতিত হয়, তখন কি হবে? তোমাদের কাছে আমার একটা কোশ্চেন, দেখি বলো তো তখন আসলে কি হতে পারে। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন মানে তো এখানে আবার ফিরে আসবে। হ্যাঁ, তার মানে দেখো আগের এইটা আমাদের এই পথে যেত, এটা আমাদের এই পথে যেত, এই সাদাটার জন্য আলোটা এই পথে আসছে। তার মানে কি হবে, এখন আমি যদি মানে এখন যদি আমি এই সংকট কোণের চেয়েও বেশি কোণে ফেলি, তাহলে আলোটা তখন কি হবে, সেখানে আর কোনো প্রতিসরণ ঘটবে না, তখন সে আলোটা একদম প্রতিফলনের যে রুল, যে ল, প্রতিফলনের যে ল কি ছিল, যে আমাদের আপতন কোণ, এই যে এই কোণ, এই কোণ আর এই কোণটা সমান, মানে আপতন কোণ এবং হলো প্রতিফলন কোণ, সেই দুটা কোণ সমান, মানে তখন আর কোনো আলোই এই পথে, কোনো আলো এই রাস্তাতে কোনো আলোই আর আসবে না, না এসে সে পূর্বের মাধ্যমে ফিরে আসবে, যে সম্পূর্ণরূপে পূর্বের মাধ্যমে ফিরে আসবে, অর্থাৎ সেখানে কোনো প্রতিসরণ ঘটবে না, 100% প্রতিফলন ঘটবে। এই যে একটা ঘটনা, এই যে তোমাদের একটা ঘটনা আমি এক্সপ্লোর করালাম, এই ঘটনাটাকে বলা হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। ওকে, চিত্রটা থাক, এখন আমি সংজ্ঞা বলি, সংজ্ঞাটা একটু লেখো। ওকে, তাহলে দেখো আমি সংজ্ঞাটা একটু বলি। আলোকরশ্মি ঘন মাধ্যম হতে হালকা মাধ্যমে যাওয়ার সময়, আলোকরশ্মি ঘন মাধ্যম হতে হালকা মাধ্যমে যাওয়ার সময় সংকট কোণের চেয়ে বড় মানের কোণে, আলোকরশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাওয়ার সময় সংকট কোণের চেয়ে বড় মাধ্যমের কোণে আলোকরশ্মি ঘন মাধ্যম হতে হালকা মাধ্যমে যাওয়ার সময় সংকট কোণের চেয়ে বড়, সংকট কোণের চেয়ে বড় মানের কোণে, সরি, সংকট কোণের চেয়ে বড় মানের কোণে আপতিত হলে আলোকরশ্মি প্রতিসরিত না হয়ে দুই মাধ্যমে বিভেদ তলে সম্পূর্ণরূপে প্রতিফলিত হয়, হয়ে পূর্বের মাধ্যমে ফিরে আসে। এই দেখো আমি পুরোটাকে কিন্তু আর কি লিখে দিয়েছি, প্লাস আমি কিন্তু সাবটাইটেল বলে দিচ্ছি, তো তোমরা একটু লেখাটা একটু কষ্ট করে একটু দেখে দেখে লেখো, খুব বাজে লেখা হয়েছে, কি লিখছি খুব বাজে। আলোকরশ্মি ঘন মাধ্যম হতে হালকা মাধ্যমে যাওয়ার সময় সংকট কোণের চেয়ে বড় মানের কোণে, সংকট কোণের চেয়ে বড় মানের কোণে আপতিত হলে আলোকরশ্মি প্রতিসরিত না হয়ে, সংকট কোণের চেয়ে বড় মানের কোণে আপতিত হলে আলোকরশ্মি প্রতিসরিত না হয়ে দুই মাধ্যমের বিভেদ তলে সম্পূর্ণরূপে প্রতিফলিত হয়ে পূর্বের মাধ্যমে ফিরে আসে। মানে যদি বলি সংজ্ঞাটা একটু মানে একটু বড় আর কি, আলোকরশ্মি প্রতিসরিত না হয়ে
দুই মাধ্যমের বিভেদ তলে সম্পূর্ণরূপে প্রতিফলিত হয়ে পূর্বের মাধ্যমে ফিরে আসে। ফিরে আসার এই যে ঘটনা, তাকে বলা হচ্ছে আমাদের পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। বলো তোমাদের লেখা লেখা যদি হয় তাহলে একটা হ্যান্ড রেজ করো বা আমাকে একটু বলো, তাহলে আমি পরের টপিকে যাচ্ছি। হ্যালো, শেষ হয়েছে? হ্যালো? আচ্ছা আচ্ছা, শোনো শোনো, তোলা হয়েছে? তোলা হলে একটু একটু হ্যান্ড রেজ করো। ভাইয়া স্ক্রিন শেয়ার কি অফ হয়ে গেল? দেখা যাচ্ছে না। আপনি তো বোঝা যাচ্ছে না কেন? এখন দেখা যাচ্ছে? হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। আচ্ছা, সংজ্ঞা কি লেখা হয়েছে তোমাদের? হ্যাঁ। তো এটা ছিল সেই সংজ্ঞা। আলোক রশ্মি পরমাধ্যম হতে হালকা মাধ্যমে যাওয়ার সময় সংকট কোণে পরমাণুর কোণে আপতিত হতে আলোক রশ্মি তো না হয়ে দুই মাধ্যমের তলে সংযুক্ত হয়ে পূর্বের মাধ্যমে আসে যে ঘটনা, এই ঘটনাটাকে বলা হয় আমাদের আলোকে। এখন আসে আমরা ম্যাথ করব। পারবো এখন মোটামুটি ম্যাথ করার জন্য আমাকে একটু সময় দাও, দুইটা ম্যাথগুলোর। তোমাদের ম্যাথ এসে তোলা লাগবে না, আমি আগে কোনো ম্যাথ তোলা লাগবে না আজকে। ধরো মানে ক্লাসটা খেলে আপাতত বোঝো, আর যদি বুঝতে বুঝতে যদি তুলতে পারো তাহলে তো ভালো, তাহলে তো ভালো আর কি। দেখো তো, এটা আমাদের প্রথম ম্যাথ। দেখো, অস্তগামী সূর্য দেখার জন্য পানির নিচ থেকে একটি মাছকে কত কোণে তাকাতে হবে? পানির প্রতিসরাঙ্ক 4/3। বললাম কি, দিল কি? তাহলে অস্তগামী সূর্য বলতে থেকে বলতো, অস্তগামী সূর্য এটা কোথায় থাকে? এ, কোনখানে দেখা যায় অস্তগামী সূর্যকে? আকাশে। আচ্ছা, আকাশে তো সূর্য দেখা যায়, ঠিক আছে। এখন বলো তো, এটা আকাশের
তোমার মাথার উপরে থাকে নাকি একদম চোখ বরাবর থাকে, একদম চোখে স্ট্রেট বরাবর, মানে একদম যদি বলি এখান থেকে আমরা এই ধরো তুমি যদি চোখ গ্রামে যদি বরাবর থাকে। হ্যাঁ একদম 90 ডিগ্রি বরাবর, মানে একদম যদি বলি রাস্তার সাথে। তার মানে কি হয়েছে, এটা যদি আমাদের এটা যদি আমাদের হয়, এটা যদি আমাদের, বলা যায় যদি ধরো মানে পানি হয়, যেহেতু মাছ আছে, তার মানে সূর্যটা আছে ঠিক হলো এইখানে, ঠিক এইখানে আছে অস্তগামী সূর্য। এখন ওই মাছের শখ জাগছে যে আমি অস্তগামী সূর্য দেখবো। অস্তগামী সূর্যটাকে যদি সে দেখতে চায়, তাহলে দেখো ধরো অস্তগামী সূর্যটাকে সে দেখতে চাচ্ছে। তার মানে এখন মাছ তো চাইলে ধরো পারবে না যে সে ধরো এইখানে সে 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 ধরো সে যদি এখন এই পয়েন্টে আসে, ধরো সে যদি একবারে সীমানায় যদি আসে, তাহলে সে ধরো দেখতে পারবে। কিন্তু মাছটা চাচ্ছে না যে আমি একটু ফিজিক্সের কনসেপ্টটা একটু কাজে লাগে, আমি কেমনে দেখি এই মাছটাকে, এই যে আর কি সূর্যটাকে দেখতে পারি। দেখো তো, এই মাছটা যদি কোনো না কোনো ভাবে যদি আমাদের এই পানির সংকট কোণে দাঁড়ায়, দেখো আমি বলতেছি, মানে চাচ্ছি দেখো এরকম, যে ধরো আমাদের মাছটা ধরো ফার্স্টে এইখানে দাঁড়াইলো, তো এইখানে যখন আসবে, দাঁড়ালো বলতে সে ধর এই পজিশনে আসলো, তাহলে এইখান থেকে কি হবে, আলোগুলো বের হবে তার চোখ থেকে, তার চোখ থেকে আলো বের হচ্ছে না, ধরো এইখান থেকে আলোগুলো বের হচ্ছে, বের হয়ে আমরা হচ্ছে রিভার্স দেখতেছি যে এইখান থেকে আলোগুলো বের হয়ে চোখে পড়তেছে। কিন্তু আমরা যেহেতু কন্টেন্টটা শিখছি হলো এই আমাদের ঘনমাধ্যম থেকে, তাহলে দেখো ঘনমাধ্যম থেকে মানে এই যে আলোটা বের হচ্ছে, বের হয়ে আমরা দেখো এইখানকার আলো, সেই আলোটা কিন্তু মাছটা বর্তমানে দেখতে পারবে। তার মানে মাছটা এখন এইখানকার আলোটা দেখতে পারবে, তাই না? এখন মাছটা যদি আরেকটু যদি ঘোরে, আরেকটু ঘুরলো, সেই ঘোরার পর কি হবে, সে মাছটা তখন আমাদের এইখানকার যে আলো, সেই যে আলোটা দেখতে পারবে। কিন্তু মাছটা যদি একদম যদি সঠিক অ্যাঙ্গেলে আসে, তাহলে সঠিক অ্যাঙ্গেলে আসার পর কিন্তু তখন সে মানে বিভেদ তল ঘেঁষে যে আলোটা চলে যাচ্ছে, সেই আলোটা কিন্তু দেখতে পারবে, তাই না? তো আমাদের এই যে কোণ, এই যে কোণে আমি মাছটাকে বা মাছটা যে কোণে অবস্থান নিলে সে অস্তগামী সূর্যের এই পজিশনটা দেখতে পারবে, সেই কোণটাই বের করতে বলছে। এখন দেখো আমি যে এই ম্যাথের শুরুর দিকে যে যে একটা কথা বললাম কি, যে মাছটা যদি এইখানে দাঁড়ায় তাও তো দেখতে পারবে, তাই না? এখন ওইখানে দাঁড়ালে তো আমি দেখতে পারবো, তুমি দেখতে পারবা, সবাই দেখতে পারবে, কিন্তু কথা হলো ওইখানে তো মাছ আসতে পারবে না, ওইখানে তো ধরো একবারে পানির ওপরে এসে তো মাছটা আসলে বেশিক্ষণ বাঁচতে পারবে না, কারণ তার একটা অক্সিজেন আছে, তাই না? তো সেই কারণে সে পানির মধ্যে থেকে দেখতে চাচ্ছে। তাহলে দেখি বলো তো, এখন মাছটা যদি এই সংকট কোণের এই পজিশনে যদি আসে, তখন দেখবা তখন কিন্তু এ আর এই সূর্যটাকে দেখতে পারবে না, তখন সে দেখতে পারবে যে এইখানে কি আছে। অর্থাৎ এই যে পুনর্বুতিন প্রতিফলন, প্রতিফলন করে এই যে আয়নার মধ্যে দেখতে পারবে যে এইখানে তখন কি আছে, সেখানে সে তখন কিন্তু সেই জিনিসটা কিন্তু দেখতে পারবে। তার মানে সে এই মাছটাকে যদি এই মাছটা যদি সূর্যটাকে যদি দেখতে চায়, তাহলে শুধুমাত্র শুধুমাত্র ওই একটা একটা কন্ডিশনে হচ্ছে, দেখা আমরা বলতেছি সংকট কোণ, মাছটা যদি শুধুমাত্র এই সংকট কোণের কন্ডিশনেই যদি অবস্থান নেয়, বা সংকট কোণে এসে যদি সে ওপর দিকে যদি চোখ করে, তাহলেই সে তখন এইখানকার যে সূর্য, এই সূর্যটাকে দেখতে পারবে। দেখি বলো ম্যাথটা আসলে বুঝতে পারছি কিনা, বুঝছি কি নাকি বুঝিনি? মানে ম্যাথ আমি এখনো করিনি, ম্যাথের আগে কোয়ালিটিটা আসলে বুঝছো কিনা, বা কি চাইছে সেটা আসলে বুঝছো কিনা? আরেকবার একটু বুঝাই দেন। আচ্ছা, আরেকবার একটু বুঝাই দাও। আচ্ছা, দেখো আমরা দেখো মনে করি যে ধরো আমি ধরো বুঝে দিচ্ছি, ধরো ধরো এখানে, আচ্ছা দেখো, ধরো আমরা এইখান থেকে টস সেট ফেলি, এইখান থেকে টস সেট ফেলে ফেলে তারপর আমরা এইখানে মানে এই 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 পজিশনে আলোটাকে আমরা আসলে নির্গত করি। অর্থাৎ আমরা এইখান থেকে আলোটাকে আমরা ইনপুট দিই, এই পথে আমরা আলোটাকে আউটপুট দিচ্ছি। কিন্তু এখন যদি দেখো উল্টা ভাবে যদি কেউ বলে যে আমি এইখান থেকে আলোটা দেব, অর্থাৎ কেউ ধরো বলতেছে, ধরো কেউ ধরো আমাদের এখানে বলতেছে যে আমি এইখান থেকে আলো ফেলবো, আমি এইখান থেকে আলো ফেলবো, তুই ওই আলোটা দেখার জন্য কি করতে চাস সেটা তুই করে নে। তার মানে দেখো তুমি ধরো এই আলোটাকে যদি দেখতে চাও, ধরো এইখানকার এই যে সাদা আলো, এই যে আমাদের যে এই যে আলোটা, এই আলোটা মাছের মধ্যে থেকে বা সরি পানির মধ্যে থেকে মানে দেখতে চাচ্ছ, তাহলে পানির মধ্যে থেকে দেখার জন্য কিন্তু তোমার যেহেতু এই আলোটা আমাদের বিভেদ তল ঘেঁষে যাওয়া আলো,
তার মানে কি বিবের তল ঘেঁষে যাওয়া আলোকে দেখতে চাইলে আমার অবশ্যই অবশ্যই এইখানে যে একটা থিটা সি ছিল, সেই থিটা সি কোণে যদি দাঁড়ায় তাহলে কিন্তু আমি দেখতে পারবো, আদারওয়াইজ কিন্তু কিন্তু দেখতে পারবো না। মানে জিনিসটাকে আমি আরো সিম্পল করে দিচ্ছি। দেখো আমরা যখন এইভাবে যখন আর কি পড়ছিলাম, যে আমরা যখন এখানে যখন আর কি পড়ছি, যে এটা ধরো আমাদের এই তো বলা যায় কি, এটা ধরো আমাদের কি আমাদের এক মাধ্যমের বিভেদ তল। তাহলে এখান থেকে যখন আলোটা পড়তেছে, পড়ার পরে কি হচ্ছে, আলোটা আমাদের ঘন থেকে হালকা দিকে গেলে আমাদের বিপরীত দিকে চলে যাচ্ছে। তাহলে আমি, এটা হলো আমাদের ইনপুট আলো, এটা হলো আমাদের ইনপুট আলো, এটা হলো আমাদের আউটপুট আলো। ওকে, এটা আমাদের হলো আউটপুট আলো। তাহলে এখন রিভার্স প্রসেস করব। দেখো এখন কেমনে রিভার্স করব, এই জিনিসটাকে দেখো আমি যদি কপি করি, এই জিনিসটাকে দেখো আমি যদি কপি করবো কেমনে, ধরো এই জিনিসটাকে আমি কপি করলাম। কপি করে কি হবে, এখন আমি এটাই দিব হলো ইনপুট, এটাই আমি দিব হলো ইনপুট আলো। অর্থাৎ আমি আমার টসটা এখন পানির মধ্যে থেকে আমি ফেলবো। তাহলে পানির মধ্যে থেকে যদি এখন আমি টসটা ফেলি, তাহলে এই পানির আলো, এই পানির মধ্যেকার আলোটাকে যদি আমি দেখতে চাই, তাহলে অবশ্যই অবশ্যই আমার এইখানে চোখ রাখা লাগবে। এইখানে যদি আমি এইভাবে যদি চোখ রাখি তাহলেই কিন্তু আমি দেখতে পারবো, আদারওয়াইজ কিন্তু দেখতে পারবো না, তাই না? তার মানে এখন আসো সংকট কোণের বেলায় কি, মানে এই ম্যাথের বেলায় কি হচ্ছে, যে এইখানে আমাদের সূর্য আছে, সূর্য এই সোজাসুজি বরাবর একটা আলো দিচ্ছে, সূর্য কনস্ট্যান্টলি প্রতিনিয়ত এই সোজাসুজি বরাবর একটা আলো দিচ্ছে। তাহলে তুমি ওই আলোটাকে দেখতে চাও, তাহলে তুমি যদি ওই আলোটাকে দেখতে চাও, তাহলে এখন রিভার্স আসো, যে আমি এই আলোটাকে দেখতে চাই, তাহলে আমি যখন পানির ভেতর ছিলাম, তাহলে পানির ভেতর কোন অ্যাঙ্গেলের কারণে আলোটা একদম সোজাসুজি বরাবর চলে যাইতো, পানির ভেতর একটা তো নির্দিষ্ট অ্যাঙ্গেল, যে অ্যাঙ্গেলটা আমরা একটু আগে পড়লাম সংকট কোণ। তাহলে সংকট কোণ বরাবর যদি আমি দাঁড়াই, সংকট কোণ বরাবর যদি আমি একদম দাঁড়াইতাম, তখন কিন্তু সে আলোটা কিন্তু আমার, এটা ধর আমাদের সেটা কি হতো, এটা আমাদের হয়তো ইনপুট আলো। ইনপুট আলোটা কিন্তু পরবর্তীতে আমার একদম আউটপুট এই বিভেদ তল ঘেঁষে চলে যাইতো। তাহলে এখন ওইটারই রিভার্স চাইছে, যে এইখানে আছে আমাদের, এইখানে আছে হলো আমাদের সূর্য, আমি এই আলোটাকে দেখতে চাই। তাহলে এই আলোটাকে দেখার জন্য আমি ধরো এইখানে তো দাঁড়াতে পারতাম, কিন্তু কিন্তু এটা তো আমি পারবো তুমি পারবো, মাছ তো পারবে না। তাহলে মাছকে পারার জন্য অবশ্যই অবশ্যই তাকে পানির মধ্যে থেকেই তাকাইতে হবে। তাহলে পানির মধ্যে থেকে তাকাইলে সে সে যদি ধরো এইখানে যদি আসে, তাহলে সে এই পয়েন্টে আলোটা দেখতে পারবে, কারণ সে এখনো সংকট কোণে দাঁড়ায়নি। সে যখন একটু পজিশনটা চেঞ্জ করবে, তখন হয়তো বা তখন সে তখন সংকট কোণে দাঁড়ানোর কারণে সূর্যটাকে দেখতে পারবে। বলো, বুঝতে পারছি? হ্যাঁ ভাইয়া। তাহলে এখন আমরা দেখো ম্যাথ করবো, আমাদের ম্যাথ খুবই সিম্পল, মানে এতগুলো কথা এই ম্যাথটা বোঝা যায়। এই ম্যাথটা দেখো তুমি অনেকবার পাবা এই ম্যাথটা। আমি আসলে এই পুরো চ্যাপ্টার কিন্তু আমাদের ওই যে তো ওই যে আর কি তোমাদের বললাম, যে 20 সাল থেকে শুরু করে 25 সাল পর্যন্ত কিন্তু কোনো কোশ্চেন কিন্তু এই চ্যাপ্টার থেকে হয়নি। কিন্তু আমি যখন 14 15 সাল 13 12 সালে যখন সিগু বলা যায় বইগুলো যখন দেখলাম, দেখলাম এই ম্যাথ বহুতবার আসছে, বহুতবার মানে বহুতবার আসছে, এই কন্টেন্ট একই। খালি এই পানি প্রতিসরাঙ্কটা কোনো সময় বলে দিচ্ছে গ্লাসের প্রতিসরাঙ্ক, কোনো সময় বলে দিচ্ছে যে পেট্রোলের প্রতিসরাঙ্ক, কোনো সময় বলে দিচ্ছে হলো সরিষার তেলের, ধরো এই মাছটা ধরো আমাদের আমাদের বলা যায় সরিষার তেলের মধ্যে আছে, মানে এই খালি এই প্রতিসরণটা চেঞ্জ করে দেয়, তাছাড়া পুরো কন্টেন্টটা সেম। ওকে, তো দেখো এখন এটা আমরা একটু দেখি। দেখে দেখো তো এটা কত আমাদের, এটা হলো আমাদের হলো থিটা সি। এই থিটা সিটাই আমাদের বের করতে বলছে, যে পানির নিচ থেকে একটি মাছকে কত কোণে তাকাইতে হবে। এইখানে কি বলছে দেখো, কত কোণে তাকাইতে হবে, মানে তোমার এই থিটা সিটার পানি বের করতে হবে। তাহলে দেখো আমরা এখন এটা ধরো ধরে নিলাম, এটা যেহেতু আমাদের পানি মাধ্যম, মানে এটা হলো আমাদের ওয়াটার মাধ্যম। তাহলে মাছ কোথায় আছে, মাছ কিন্তু আমাদের বাতাসে নাই, মাছ কিন্তু আছে আমাদের পানি মাধ্যম, ওই জন্য লিখলাম এটা আমাদের মিউ ডাব্লিউ। আর সূর্য কোথায় আছে, সূর্য কিন্তু আবার পানির মধ্যে নাই, সূর্য কিন্তু আছে আমাদের স্পেসে, মানে বাতাসে আছে। ওকে, তার মানে এটা আমাদের সেই বাতাস, এই বাতাসের জন্য প্রতিসরণ কোণ ধরে নিলাম আমরা 1। আর এই যে প্রতিসরণ কোণ, প্রতিসরণের কোণের মানটা কিন্তু 90 ডিগ্রি। তাহলে আমরা যদি এখন স্নেলের সূত্রে অ্যাপ্লাই করি, তাহলে কি আসবে দেখো তো, মিউ এ ইন্টু 1, আর সরি মিউ এ ইন্টু হলো সাইন 90 ডিগ্রি, মিউ এ তারপর সেই মাধ্যমের সাইন অনুপাত ইকুয়াল টু আমাদের মিউ ডাব্লু, তারপর সেই মাধ্যমের সাইন থিটা সি। এখন তুমি প্রত্যেকটা মান বসাও, এই পাশে দেখবে আসবে হলো 1, আর মিউ ডাব্লুর মান কোশ্চেনে দেওয়া আছে হলো 4/3, আর এখানে আছে হলো সাইন থিটা সি। এখান থেকে দেখো যদি থিটা সির মান বের করো, তাহলে দেখবা এই থিটা সির মান আসবে আমাদের সাইন ইনভার্স এই তো /4। একটা জিনিস যদি খেয়াল করো, তোমাদের একটা কথা বলছিলাম, যে মিউ এ বা থিটা সির বা সংকট কোণের যে ম্যাথ, সেই সংকট কোণের ম্যাথে সাইন ইনভার্সের মধ্যে উপরে পাবা হলো আহ ছোট সংখ্যা, নিচে পাবা বড় সংখ্যা। দেখি বলো পাইছি? হ্যাঁ। তাহলে এই ম্যাথটা কিন্তু আমরা সামনে যখন করব, তখন কিন্তু আর এইভাবে পুরো এমসিকিউতে আসলে অত কিছু দেখবো না, খালি উপরে ছোট সংখ্যা নিচে বড় সংখ্যা মেরে দেবো, তারপর উত্তর আমাদের চলে আসবে।
দেখো যদি কেউ এই ম্যাথটা যদি কেউ ভুল করে, বা তোমরা যদি আমি আমি ধরো এতে বেশ কয়েকজনকে আর কি পড়াচ্ছি, ধরো এই যে সাদিয়া তোমাদের যে ফ্রেন্ড তাকে যখন পড়াচ্ছি, ও আসলে এই লাইনটা লেখে না। বা ধরো আমি কারিতলাতেও যখন পড়াই ওরা দেখছি ওরা আসলে এই লাইনটা লেখে না, ওরা জিজ্ঞাসা করে ওই যে প্রথম দিকে শিখেছিলাম না যে কি, এই তো মিউ বি ডিভাইডেড বাই মিউ এ সমান সমান কত, এখানে কি লিখতাম, এখানে লিখতাম হলো সাইন আই ডিভাইড বাই সাইন বি। মানে আমি সোজা পথে যাইতে বলি, কিন্তু কেউ কেউ আছে ধরো বাঁকা পথে যায়। তো ধরো তুই একটা পথে বাঁকা পথে গেলে কি হবে, এইখানে তারা অ্যাঙ্গেলটা ভুল করে ফেলতেছে। এইখানে অ্যাঙ্গেলটা ভুল করার কারণে কি হচ্ছে, এইখানে সাইন ইনভার্স 4/3 আসতেছে। 4/3 এসে উত্তর মিলে না, উত্তর ম্যাথের ওরা আসে বলে দেয় যে ভাই আপনার কোশ্চেন ভুল, আপনি কি টাইপ করছেন, তাই না? তো এটা কিন্তু আসলে কোশ্চেনের ভুল না, এটা কিন্তু আসলে আমাদের কন্টেন্ট বা যদি বলি কনসেপ্টের ভুল। ওকে, তাহলে আসো আমরা এখন পরের ম্যাথে যাই। পরের ম্যাথটা এখানে আমি রাখছি। আচ্ছা, ক্লাস বোধহয় শেষের দিকে, তোমরা আমাকে একটু জানাও কখন শেষ হয়, একটু আমাকে জানাও। 15 মিনিট আছে। অনেক সময়। কি সামিয়া, তোমার কি খবর? ভালো। ভালো? খালি ভালো? ভালো। খালি ভালো? হ্যাঁ, অনেক না, ভালো আছো। ও নাকি কার সাথে নাকি মজার। কার সাথে নাকি ঝগড়াঝাটি করতেছে, আমাকে বললো দেখলাম। সকালবেলা এত ঘুম আসে না। এটা হয় হয় এই বয়সে, এটা আসলে বয়সের দোষ। না, কিশোরা ভাইয়া হচ্ছে, ওইটা আমার একটা ফ্রেন্ড আছে তো, বা ওর সাথে ওই ছেলেটা ইয়েতে গেছে, ওই আমার কালকে গাল পারছে, তাই আমিও পারছি। ঠিক আছে, আল্লাহ, একদম একদম উচিত কাজ করছো, তাদের গালি পড়া উচিত। আচ্ছা তাহলে দেখি, আমি বগুড়ায় দেখা হলে আমি একটু গাল পড়ে দেবো তোমার হয়ে। দেখো কি বলছে। না না, আপনি বললেন না, তখন আপনাকেও। আমার না, আমার কিছু হবে না। দেখো দেখো এই কোশ্চেন একটু পড়ো কি বলছে। তোমরা ফার্স্টে একটু আগে কোশ্চেনটা পড়ো, তারপর আমি কোশ্চেনের কন্টেন্ট বা কি বলা যায় যে কন্টেপ্ট নাকি কনটেক্সট, কনটেক্সট আমি ব্যাখ্যা করতে। আজকে আমাকে 4টা জুনিয়র মেসেজ দিছে যে, আসসালামু আলাইকুম ভাইয়া, ভাই ভাই আমি রুয়েটে আপনার আপনার জুনিয়র, আমি কি আপনার সাথে পরিচয় হতে পারি? 4জন আজকে, একটু আগে আরেকজন দিল, এই 4জন হলো। পরিচয় হন। একজনেরও মেসেজ মানে মেসেজ এখনো খালি মানে ওপর থেকে দেখে রাখছি, একজনেরও এখনো সিন করিনি, ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করি। দেখি করেন ভাইয়া, তো ভাব নিয়ে কি হবে। দেখি 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 এইখানে একজন লিখছে মে আই বি ইন্ট্রোডিউসড উইথ ইউ। আচ্ছা আচ্ছা দেখি শোনো, এটা কি ঠিক আছে? মে আই বি ইন্ট্রোডিউসড উইথ ইউ, কোনো গ্রামার ভুল থাকলে একটু বলো তো আমায়, একটা ধরবো আমি। মে আই বি ইন্ট্রোডিউসড উইথ ইউ নাকি ইন্ট্রোডিউস উইথ ইউ হবে? এখানে তো ইডি হওয়ার কথা না, তাই না? হ্যাঁ, মনে হয়। এ লিখছে মে আই বি, বির পরে তো মেইন ভাব হয়। মে আই বি ইন্ট্রোডিউসড, ইন্ট্রোডিউসড বি ভার্বের পরে তো বেস ফর্ম হয় না, তাহলে এখানে ইন্ট্রোডিউস তো বেস ফর্ম না নাকি? ভাবার কথা না, তাহলে তাহলে ধরা যায়। হোমটাউন হলো কমন। মে আই বি, মেবি হবে না। বি, মে আই বি দিলে তো আরো আরো খারাপ হয়ে যাচ্ছে। মে আই ইন্ট্রোডিউস উইথ ছিল, এটা আবার কেমন? মে আই ইন্ট্রোডিউস উইথ ইউ। আচ্ছা যাই হোক যাই হোক, এটা ভুল হয়েছে, একটাতে ধরা যাবে, দাঁড়াও কাল। দেখো কি বলছে, একটি চোর বাদশাহী আংটি, একটি চোর মানে একটি চোর বাদশাহী না, একটি চোর, একটি এথিপ, একটা চোর কি করছে, বাদশাহী আংটি চুরি করছে। বাদশাহী আংটি চুরি করে কোন একটা সুইমিং পুলে ফেলে দিল। মানে চুরি করে সুইমিং পুলে ফেলে দেওয়ার কারণ, সে ধরো রাজার প্রাসাদেই চুরি করে এখন ধরা খাবে, ধরা খাওয়ার আগ পর্যন্ত কি করছে, সে নির্দোষ আর কি সাজার জন্য ওই ধরো ধরা খাওয়া খাওয়া ভাব, সামনে ধরো সেনাপতিটা আছে, ধরা খাবে খাবে ভাব, তখন সে মনে করলো আমি আগে জীবন বাঁচি, জীবন বাঁচলে অনেকগুলো আংটি চুরি করা যাবে। তখন সে কি করছে, তার পকেট থেকে আংটিটা ওই সুইমিং পুলের মধ্যে ফেলে দিছে। এখন ধরো সুইমিং পুলের মধ্যে ফেলে দিয়ে চোর, চোর ভাবতেছে যে আমি তো চিল, আমি তো মানে এখন আমার কাছে যদি আংটি না পায় তাহলে আমাকে নির্দোষ বলে ছেড়ে দেবে। কিন্তু এটা হলো বাচ্চার আংটি, মানে যারা ধরো রাজা বাচ্চা তাদের আংটি। এখন তাদের আংটি কিন্তু 2 টাকা 3 টাকার না, আমার তোমার টাকার বা কম টাকার কিন্তু আসলে যদি বলি মানে আংটি না, তারা কিন্তু বেশ বড় লোক। তাদের আংটিটা কি হবে, তাদের আংটিটা বেশ দামি হওয়ার কারণে তাদের আংটি থেকে আলো প্রতিফলন হচ্ছে, তাদের আলো তাদের আংটি থেকে আলো, সরি, আলো নির্গত হচ্ছে।
তাদের আংটিটা এতই উজ্জ্বল যে সেখান থেকে মানে বেশ অনেক বেশি পরিমাণ আলো বের হচ্ছে। সেই আলোর কারণে আমরা ধরো চোখে আসলে দেখতে পাচ্ছি যে সেখান থেকে আলো বের হচ্ছে, মানে এই পরিমাণ একটা আমরা মানে তার আংটিটা এত পরিমাণ দামি ছিল। এখন ধরো চিন্তা করো ওই সুইমিং পুলের মধ্যে যদি তুমি আংটিটা ফেলে দাও, আংটিটার যদি অনেক বেশি আলো হয় তাহলে বলো সেই আলোটা তোমার সুইমিং পুলের পানি দিয়ে প্রতিসরিত হয়ে তোমার চোখে পড়বে কিনা। তোমার চোখে যদি পড়ে তাহলে তুমি বুঝতে পারবে কিনা যে ওই চোরটাই যেহেতু সুইমিং পুলের কাছে আছে, তার মানে ওই চোরই হলো ওই আংটিটা চুরি করছে। এই একটা গল্পটা বললাম যাতে ম্যাথটা আসলে ফিল করতে পারো। ওকে, এখন বাচ্চা আবার মানে যদি বলি সায়েন্সের স্টুডেন্ট, সে দেখলো যে ওই সুইমিং পুলের মধ্যে আলোর কারণে ওই ওই রিং এর ওই যে আমাদের যে আংটি ছিল সেই আংটির আলোর কারণে সুইমিং পুলের ধরো এই যে লেয়ারটা আছে, ধরো সুইমিং পুলের এই যে যদি একটা যদি ধরো একটা যদি 3D শেপ আঁকি, ধরো আমাদের যে এটা ধরো আমাদের সেই সুইমিং পুল, ধরো এই সুইমিং পুলের সে দেখলো যে এইখানে একটা গোলাকার একটা ক্ষেত্রফল উৎপন্ন হয়েছে। এইখানে একটা গোলাকার ক্ষেত্রফল উৎপন্ন হয়েছে। কেন উৎপন্ন হয়েছে? ওই সুইমিং পুলের আংটির জন্য। ওই যে আমাদের সুইমিং পুলে যে আংটিটা পড়ে গেছিল, সেই আংটির কারণে এইখানে একটা আলোর একটা ক্ষেত্রফল উৎপন্ন হয়েছে। কি বলছে? আলোর বলয় তৈরি করেছে এত ক্ষেত্রফলের। এখন যদি বলি ওই ক্ষেত্রফলটা যে গোলাকারই হবে সেটা আমি কেমনে বুঝলাম, বা ওটা যে একটা ক্ষেত্রফল কেন হচ্ছে, এখানে আমি ক্ষেত্রফলটা কেন দেখতে পাচ্ছি, ওইখানে একটা এরিয়া কেন আমি কেন দেখতে পাচ্ছি। ওকে, তো তার জন্য দেখো আমাকে একটু সময় দাও, আমি একটা সুইমিং পুল ধরে নিয়ে আসি। দাঁড়াও, সুইমিং পুল এখানে সার্চ দিলে, সুইমিং পুল সার্চ দিলে পুল সার্চ দাম ধরো ধরো এটা আমাদের একটা আমি ধরো সুইমিং পুল নিয়ে এসে এখানে ই করে দিচ্ছি। এই ম্যাটটা ধরো খুবই গুরুত্বপূর্ণ, এটাও সিকিউতে আসে। সিকিউতে আসে মানে খুব আসে, খুব খুব। এটা ধরো আমার ভালো সুইমিং পুল, এটা এটা দেখো, এটাও হওয়ার কথা। আমরা কই থেকে নিয়ে আসবো খাতায়? তোমরা বোঝো তোমাদের, আমি 3D একটা চিত্র আঁকাই মানে দেবনি, টেনশন করো না। আমি ধরো আঁকে দেবনি আমার ওই মানে এটা আর কি, ধরো আমি যখন তোমাদের সামনে থেকে বোঝাতাম তখন আর কি ট্যাবে ছবি টবি নিয়ে এসে আর কি বোঝাতাম। ধরো এই যে এটা ধরো আমাদের একটা সুইমিং পুল, ধরো এই যে এই সুইমিং পুলটা দেখো, এই পুলটা একটু ভালো করে খেয়াল করবা। যে মনে করো এই সুইমিং পুলের ধরো এই মানুষ দুইটাকে একটু একটু ধরো ইগনোর করো। ধরো এইখানে সেই আংটিটা আছে, এইখানে যদি আংটিটা থাকে, ধরো এটা যদি সুইমিং পুলের আমি এই শেপটা একটু চিন্তা করি, দেখো ধরো আমি সুইমিং পুলটাকে ধরো 2D শেপে আগে একটু বুঝাই। দেখো ধরো সুইমিং পুলটা ধরো এইখানে আমাদের এই বলা যায় আংটিটা আছে, তাহলে আংটি থেকে আলো বের হবে। কোনো কোনো আলো আমাদের এই পথে এসে একদম সরলরেখা বরাবরই প্রতিসরিত হবে। এই যে আলোটা যেটা একটা অ্যাঙ্গেল নিয়ে পড়লো সেইখানে একটা অবিলম্ব ক্রিয়েট করে, যেহেতু ঘন থেকে হালকাতে যাচ্ছে, তাহলে ঘন থেকে হালকাতে যদি যায় তাহলে বলো সেখানে অবিলম্বের বিপরীত দিকে সে আমাদের যদি প্রতিসরিত হবে, তার মানে সে তখন আমাদের এই বরাবর যার কথা ছিল, কিন্তু সে সেদিকে না যে কি হয়েছে একটু আমাদের বেঁকে চলে গেল। ওকে, তারপরে ধরো এই যে আলো, ধরো আমাদের আরেকটা যে আলো আছে, এই আলোর জন্য ধরো সেইভাবে আসলো, এসে সে কি হলো আরো বেঁকে যার মানে সে ধরো বেঁকে যাচ্ছিলই যেতে যেতে লাস্টে একটা আলো, সেই আলোর জন্য কি হবে সংকট কোণে, অর্থাৎ সংকট কোণে পড়ার জন্য কিন্তু সে আমাদের বিভেদ তল ঘেঁষে চলে যাবে। সেম ভাবে দেখো এই 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 মানে এইখানেও তিনটা আলো, এই আলোটা ধরো আমাদের একটু বাঁকা পথে চলে গেল। তারপর ধরো এই যে আলো, এই আলোটা ধরো আমাদের একটু বাঁকা পথে চলে গেল। কিন্তু এই নির্দিষ্ট যে একটা আলো আছে, যে আলোটা আমরা কেবলই পড়ে আসলাম যে সংকট কোণ, অর্থাৎ সংকট কোণের যদি কোনো একটা আলো যদি আপতিত হয়, সেই আলোটা কিন্তু আমাদের বিভেদ তল ঘেঁষে চলে যাবে। ওকে, তারপরে দেখো তো সংকট কোণের বেশি যে কোণগুলো আমরা পাই, সংকট কোণের বেশি কোণে যে যে আলোটা এখানে আসে, ধরো এই যে সাদা আলোটা ধরো, মনে করো যে সাদা আলোটা ধরে নাও, ধরো সে আমাদের সংকট কোণে বেশি কোণে আসলো, তো সেই আলোটা কিন্তু এই মাধ্যমে পানির ভেতর থেকে কিন্তু পানির মানে পানি থেকে কিন্তু বাইরে যেতে পারবে না, সে কিন্তু পানি থেকে একদমই বাইরে যেতে পারবে না, সে কিন্তু কি হবে ওই মাধ্যমে ফিরে আসবে, তাই না? ওই মাধ্যমে যদি ফিরে আসে তাহলে এই তো সংকট কোণের আগের লেয়ার পর্যন্ত এই এই এলাকা এবং এই এলাকা
এই এলাকার আলোগুলোই কিন্তু পানি মাধ্যম থেকে বায়ু মাধ্যমে বের হতে পারবে, আদারওয়াইজ কিন্তু বের হতে পারবে না। তাহলে যে আলোগুলো পানি মাধ্যম থেকে বের হতে পারতেছে সেই আলোগুলোই কিন্তু ওই বাচ্চার চোখে ভাসতেছিল। তাহলে এখন জিনিসটা এখন বোঝে আমনে। ধরো জিনিসটা আমি আরেকটা ইতে ধরো বুঝাই দিব, মানে আরেকটা ধরো এই তোমরা হলো এই চিত্রটা আঁকবা, তোমরা এই চিত্রটা হলো 3D শেপে আঁকবা। ধরো এইখানে ধরো আরেকটা ভাবে যদি বুঝাই দিই, ধরো মনে করো এটা আমাদের সেই ধরো সুইমিং পুল ছিল, ধরো এটা আমাদের সেই সুইমিং পুল ছিল। এই সুইমিং পুলের ধরো মনে করো আমি এখানে ধরো একবার একবার 3D শেপটা আঁকি, ধরো এটা আমাদের সেই সুইমিং পুল, এটা ধরো আমাদের সেই সুইমিং পুল। এই সুইমিং পুলের ধরো আমার আমি ধরো এইখানে আমাদের এই যে তল, এই তলের ধরো আমাদের এইখানে মনে করো এইখানে আমাদের আংটিটা আছে। তাহলে এইখানে যদি আংটিটা থাকে তাহলে এইখানকার একটা আলো আমাদের এই তলের একদম উপরে পড়বে, পড়ে একদম এই শেষ পথে বাইরে বের হয়ে যাবে। তারপর এই একটা আলো আসবে, সে আলোটা আমাদের একটু বেঁকে চলে যাবে। তারপরে 3 নাম্বার আলো, সে আলোটা আমাদের কি হবে, একদম বিভেদ তল ঘেঁষে চলে যাবে। তারপর এই আলোটা আমাদের এইভাবে এইভাবে আমাদের এইভাবে গেল, তারপর এই আলোটা আমাদের একবার বিভেদ তল এই একবার বিভেদ তল ঘেঁষে চলে গেল। তারপরের যে আলোগুলো সে আলোগুলো কিন্তু আমরা চোখে দেখতে পারবো না। ওকে, এখন দেখো এই জিনিসটা কিন্তু শুধুমাত্র একদিক থেকে তা কিন্তু না। এই আলোটা কিন্তু আমাদের এইখানেও পড়বে, পড়ার পর একটু বেঁকে চলে যাবে। এই আলোটা এইখানেও পড়বে, এইখানে একটু ধরো একটু দূরে করে পড়বে, পড়ার পর সে আমাদের বিভেদ তল ঘেঁষে চলে যাবে। তারপর এই আলোটা ধরো আমাদের এইখানে পড়বে, পরে বিভেদ তল ঘেঁষে চলে গেল। তারপর এই আলোটা ধরো এইখানে পড়লো, তারপর এই আলোটা আমাদের বিভেদ তল ঘেঁষে চলে গেল। মানে দেখো আমি যদি এই বিভেদ তল ঘেঁষে চলে যাওয়া এলাকাগুলোকে যদি একটু একটা সার্কেল করি, তখন একটা যদি আমি যদি যোগ করে দিই দেখবে সেখানে একটা গোল একটা শেপ উৎপন্ন হবে। জিনিসটা একটু 3D শেপে 2D শেপে একটু বোঝানোটা কঠিন, ধরো তাও যদি আরো একটু ভালোভাবে যদি বোঝাতে চাই, ধরো এইখান থেকে একটা আলো যদি এই যে রিং, এই রিংটা ফার্স্ট আমাদের এইভাবে যাবে, এইভাবে করে আসলো। তারপর এইখানে কি হয়, এখানে একটা গোলাকার একটা শেপ উৎপন্ন হয়। এই গোলাকার শেপের আন্ডারে এই আলো আসতেছে, এভাবে যাচ্ছে, এই আলো আসতেছে, এভাবে যাচ্ছে, এই আলো আসতেছে, এই আলোটা আমাদের আমাদের বিভেদ তল ঘেঁটে চলে গেল। কিন্তু এর বাইরে যে আলো সে আলোগুলো কিন্তু আমাদের প্রতিসরণ ঘটে, সেগুলো কিন্তু কোনো সেখানে কিন্তু আমাদের প্রতিফলন ঘটে, সেখানে কিন্তু কোনো প্রকার প্রতিসরণ কিন্তু ঘটে না। এখন আসো চিত্রেতে আসো। চিত্রে দেখো, চিত্রে আমাদের যে ফার্স্ট চিত্রটা ছিল, এইখানে যদি আলো ফেলি, তুমি রিংটা যদি একদম পানির নিচে থাকে, তাহলে বলো এইখানে তখন আমি একটা গোলাকার একটা শেপ পাবো কিনা? পাবো পাবো নাকি পাবো না উপরে? তারপর এইখানে দেখো, ধরো আমরা এইখানে আরো ভালো করে আর কি বোঝা যাবে, এটা ধরো আমাদের ড্রোন ভিউ। এইখানে যদি কোনো একটা রিং রাখো, তাহলে সেখান থেকে যে আলোগুলো যখন বাইরে বের আসবে, সেই মতো দেখবা এখানে একটা গোলাকার একটা শেপ উৎপন্ন হয়েছে। ধরো শেপটা আমি এই কালারে দেন, সেখানে দেখবে সেখানে এইভাবে একটা গোলাকার একটা আলোর বলয় তৈরি হচ্ছে। তুমি এই গোলকের আন্ডারে প্রত্যেকটা ধরো এই যে গোলকের আন্ডারের যে মধ্যে ইগুলো আছে সে আলোগুলো তুমি দেখতে পারবা, কিন্তু এদের বাইরের কোনো আলো কিন্তু তুমি দেখতে পারবা না। অর্থাৎ এই গোলকের মধ্যে ধরো যে আলোগুলো আছে, ধরো এই পোর্শনের আলো, এই দেখবা এইখান থেকে আমাদের আলো লাইট বের হচ্ছে, বেশ ভালো করে লাইট বের হচ্ছে, কিন্তু এর বাইরে তুমি কোনো আলো দেখতে পারবে না। সেম ভাবে এইখানেও দেখো, এইখানেও দেখা যাবে, এখানে যদি রিংটা থাকে তাহলে দেখবে এখানে একটা গোলাকার একটা শেপ উৎপন্ন হয়। বলো আমি কি বুঝাতে পারছি? হ্যালো? জি ভাইয়া। নাকি মাথার উপর দিয়ে গেল বলো? বা যদি আরো বুঝতে চাও তোমাদের, আমি এটা সাদিয়ার বাসায় যখন পড়াচ্ছিলাম, ওকে আমি ওই ওদের বাসায় একটা ওই গাবলা ছিল, গাবলা, সেই গাবলা নিয়ে এসে আর কি ইয়ে করছিলাম। ওই গাবলা নিয়ে যদি আর মানে যদি আর কি আনো, সেই গাবলার মাঝখানে একটা রিং রাখবা। তারপর একটু চিন্তা করো, দেখবে সেখানে আলোগুলো যখন আমাদের বের হবে তখন দেখবে সেখানে একটা মানে প্রতিনিয়ত একটা বলা যায় কি আলোর একটা মানে বের হতে হতে সেখানে একটা বৃত্তাকার একটা শেপ অর্জন করবে। ওকে, তো দেখো এখন আমরা এই ম্যাথে আসি। তাহলে এই ম্যাথে দেখো আমি এই সবগুলো চিত্র বাদ দিলাম, সবগুলো চিত্র বাদ দিয়ে একমাত্র শুধুমাত্র একটা চিত্র আঁকবো, যেটা আমাদের সেই রিং, এটা ধরো আমাদের সেই রিং। এই রিং থেকে এইভাবে আমাদের আলোগুলো পাস হচ্ছে, এইভাবে করে আলোগুলো প্রত্যেকটা আলো পাস হচ্ছে এইটুকু বৃত্তাকার যে শেপ, এই বৃত্তাকার শেপ পর্যন্ত আমি আলো দেখতে পারবো। এর বাইরের কোনো আলো কিন্তু আমি দেখতে পারবো না। এর বাইরে যদি কোনো আলো যদি দেখতে না পাই, একটু ভালো করে রাখি, এর বাইরে যদি কোনো আলো যদি দেখতে না পাই, তাহলে আমি চাইছি কি, মানে এখন আমরা একটু একটু এই যে আলোর একটা বলয়, এই বলয় যে বৃত্তাকার, সেটা আমরা এতক্ষণ বুঝলাম। কোশ্চেনে কিন্তু মানে চাইছে কি সেটা কিন্তু আমরা এখনো পড়িনি। দেখো কোশ্চেনে চাইছে যে আংটিটি পুলের কত গভীরতা আছে।
মানে এই যে একটা পুল ছিল, এই পুলের কত নিচে, এই যে পানির উপর লেয়ার থেকে কত নিচে, মানে আমাদের এই যে উচ্চতাটা চাইছে, এই যে উচ্চতাটা কত, এই যে আমাদের গোলাপি কালারের উচ্চতাটা কত, এই উচ্চতাটা চাইছে। ওকে, তাহলে এই উচ্চতাটা বের করা দেখো খুবই সিম্পল, খুবই সিম্পল, মানে খুবই সিম্পল। আমাদের ধরো এটা, ভাইয়া জিনিস আছে। আচ্ছা দেখো এটা আমি ধরো শেষ করে দেবো, ম্যাথ ধরো আমাদের প্রায় শেষের দিকে। দেখো এটা ধরো আমাদের সেই উচ্চতা। দেখি বলো তো তোমাদের কাছে খুব মানে এত কিছু যদি বুঝতে পারো, তাহলে বলো তো এই যে এই কোণটা, এই কোণটা কত, এই কোণটা, এই কোণটাকে আমরা কি কোণ বলবো? বা যদি আরো সহজে করে দিই, আরো যদি সহজে করে দিই, আরো সহজে করে দিই, বলো তো এখানে যদি আমরা একটা অবিলম্ব আঁকি, তাহলে বলো তো এই কোণটা কত? এখন ক্লাস শেষ হয়ে যাবে, দাঁড়ান। আচ্ছা তাহলে আমি ক্লাস কেটে আবার দিচ্ছি। আসছে সবাই? নাই তো তরকারি নিচে আরে সকালবেলা এ নিস্তারে ওটা। আচ্ছা নিলে তাহলে কালকে আমার কানে দিবি। কালকে এক, কালকে এক হালি ডিম, ডিম নিচে দুটা দিয়ে যাবো। আচ্ছা আরে ভাই, আপনারা ডিম নিয়েও ঝগড়া করেন? আরে ডিম আমি খামু বার করে রাখছি, ওরা নিয়ে গেল। আচ্ছা আচ্ছা তোমরা আসছো, আর কেউ আসবে? আচ্ছা আমি তাহলে দেখো শুরু করি, যেহেতু ক্লাস অনেকক্ষণ হলো, আমারও আসলে পড়া লাগবে, তোমাদের বোধহয় ঘুম টুম ধরে গেছে। দেখো এই আম, একটু মিশাই, এটা একটু মিশে তারপর একটু বুঝি। দেখো এইখানের এই যে লাস্টের যে লেয়ার পর্যন্ত আলোটা পাইছিলাম, সেই আলোটা কিন্তু আমাদের একদম বিবর্তল ঘেঁষে চলে যাচ্ছিল। ধরো এই লাস্টের যে আলোটা আমরা পাইলাম, সেই আলোটাই কিন্তু আমাদের বিবর্তল ঘেঁষে চলে যায়। তারপরের অ্যাঙ্গেলগুলোর আলো কিন্তু আমাদের এই ওই মাধ্যমে, মানে পরের মাধ্যমে কিন্তু আর ফিরে আসে না। ওকে, সে আলোগুলো কিন্তু আমাদের আবার ওই পূর্বের মাধ্যমে ফিরে আসে, মানে তারা কিন্তু আমাদের প্রতিসরণ ঘটে না। তো তো সেই কারণে তাদেরকে আমরা কনসিডার করি না, যেহেতু আমি গোলাকার যতটুকু পাচ্ছি, সেই গোলাকার শেপটা যতটুকু পাচ্ছি সেইটুকুকে যদি কনসিডার করি, তাহলে কনসিডার করলে ধরো এটাই হলো আমাদের সেই লাস্ট আলো,
তাহলে এই লাস্ট আলো দেখো তো, এটা যদি আমাদের অঙ্কিত অবিলম্ব হয়, তাহলে অবিলম্বের সাথে এই কোণটা দেখো তো, এটা হলো আপতিত রশ্মি, এটা হলো প্রতিসরিত রশ্মি, এটা হলো আপতিত রশ্মি, এটা হলো প্রতিসরিত রশ্মি। প্রতিসরিত রশ্মিটা বিভেদ তল ঘেঁষে চলে গেছে, তাহলে তোমাদের কাছে আমার কোশ্চেন, এই কোণটাকে আমরা কি কোণ বলবো? বলো বলো, পারা উচিত, পারা উচিত, বলো তো কেউ, এই কোণটাকে কি বলা উচিত তখন? দেখো আবার বুঝাই, এটা হলো আমার আপতিত রশ্মি, এটা হলো আপতিত রশ্মি। আমি কি ভয়েস চালু করিনি? চালু তো করছি, হ্যাঁ। এটা হলো আমার আপতিত রশ্মি। তো আপতিত রশ্মিটা আমাদের শেষ পর্যায় পর্যন্ত বিভেদ তল ঘেঁষে চলে গেল। তাহলে এটা আপতিত রশ্মি, এটা বিভেদ তল ঘেঁষে চলে যা প্রতিসরিত রশ্মি। তাহলে এই অবিলম্বের সাথে আপতিত রশ্মির কোণটাকে কি বলি আমরা? সংকট, সংকট কোণ। সংকট কোণ। তাহলে এটা এতক্ষণ বললো না কেন? কঠিন কি ম্যাথটা? ম্যাথটা কি খুবই কঠিন লাগতেছে? সামিয়া, ভাইয়া তামান্না। প্রথমে শুনতে পারি। আচ্ছা দেখি, সামিয়া, তামান্না, নাবিলা, তোমরা দেখি একটু কথা বলো তো। জি বলেন। তামান্না কি ক্লাসে আসো নাকি রেকর্ড করে ঘুমাই গেছো? আসি ভাইয়া। শুয়ে থেকে ক্লাস করতেছো নাকি হলো বসে থেকে? না, বসে থেকে টেবিলে বসে থেকে। আচ্ছা, আর একটু পরে ক্লাস শেষ করে দেবো। আর নাবিলা, তোমার কি খবর? তুমি আছো? তোমাকে তো এই সপ্তাহে আমি গেলাম, এই সপ্তাহে তো আমি আমি তোমার দেখাই পাইলাম না। না, তোমার সাথে দেখা হয়েছে, দেখা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, একদিন হয়েছে, প্রথম হয়েছিল দিন তো। হয়েছে, প্রথম দিন হয়েছে, পরীক্ষার দিন হয়নি। ওকে ওকে। তাহলে এই কোণটাকে আমরা বলতেছিলাম হলো সংকট কোণ। এটা হলো সংকট কোণ, ওকে। এই সংকট কোণটা আমরা বের করতে পারবো, যেহেতু এটা হলো ওয়াটার, এটা হলো এয়ার। তাহলে এই সংকট কোণটা দেখো আমরা একবারে বের করলাম, যে থিটা সি সমান সমান কি হয়? এই তো আমাদের থিটা সি সমান সমান হয়ে যায় কত আমাদের? সাইন ইনভার্স 3/4। যেহেতু এখানে দেখো কোনো ডাটাই দেওয়া নাই, কিন্তু আমি জানি যে মিউ অফ ওয়াটার, এটা কিন্তু আমরা গত ম্যাথেই করছি, যেটা হলো 4/3। কোনো ডাটা দেওয়া নাই, তার মানে তোমার সেখানে তোমার নোন ভ্যালু থেকে বের করতে হবে। কিন্তু এই ম্যাথে আসলে সংকট কোণটা কিন্তু মেইন কনসার্ন না। তো ধরো এটা একটা সংকট কোণে একটা অ্যাঙ্গেল আসছে, যে অ্যাঙ্গেলটাকে ধরো আমরা থিটা বললাম, ওকে। এখন কোশ্চেনে চাইছে কি? কোশ্চেন চাইছে এই যে এই উচ্চতা, এই উচ্চতাটা বের করতে হবে। এই উচ্চতাটা যদি আমরা বের করতে চাই, দেখো এটা হলো আমাদের এইচ, এটা হলো আমাদের থিটা, এটা হলো আমাদের থিটা। এটা কি? এটা হলো ওই যে বৃত্ত, যে বৃত্তটা উৎপন্ন হয়েছে, সেই বৃত্তের হলো ব্যাসার্ধ। তাহলে সেই বৃত্তের ব্যাসার্ধ আমি কেমনে বের করতে পারবো? দেখো এইখানে তার এ এর মানটা কোশ্চেনে দেওয়া আছে। তাহলে আমরা বলতে পারি না যে বৃত্ত যেহেতু উৎপন্ন হয়, তাহলে পাই আর স্কোয়ার সমান সমান 201.0624 মিটার স্কোয়ার, বা ধর এটা থাকলো। এখান থেকে দেখবা আর এর একটা মান আসবে, আর এর মান আমাদের ক্যালকুলেট করে ওই ডিভাইডেড বাই পাই করে রুট করবা, সেখান থেকে দেখবা আর এর একটা মান আসবে। তাহলে দেখো এখন এইটুকুকে যদি আমি একটু আলাদা করে নিয়ে আসি, দেখো এইটুকু কি হচ্ছে? এইটুকু হচ্ছে হলো একটা এইচ, এইটুকু হলো এইখানে থাকতেছে, এইটুকু থাকতেছে হলো আমাদের আর, আর এই কোণটা হলো আমাদের, এই কোণটা হলো আমাদের থিটা সি। তা তোমার কাছে চাইছে এইচ বের করতে, তাহলে এখন খুবই সিম্পল। এই তো আমাদের এখানে কত আসতেছে, যে ট্যান থিটা সি সমান সমান আমরা কি জানি, লম্ব বাই মানে আমাদের কি লম্ব বাই ভূমি, তাহলে আর বাই এইচ। তাহলে তো এখান থেকে দেখো এইচ হয়ে যাচ্ছে, এইচ ইকুয়াল টু আর ডিভাইডেড বাই ট্যান থিটা। মানে ম্যাথ হলো এই দুই লাইন, ম্যাথ হলো এই দুই লাইন, কিন্তু ম্যাথের যে গল্প দেখছো কতক্ষণ ধরে পেঁচা পারতেছি, কমপক্ষে 10 থেকে 15 মিনিট বেশি হওয়ার কথা। বলো, ম্যাথের কোনো স্টেপ বুঝছি বা বুঝতে যদি কোনো সমস্যা হয় আমায় একটু বলো, আমি একটা ম্যাথটা বুঝিয়ে দিই। কারণ এই ম্যাথটা তোমরা সিকিউতে পাবা তোমাদের কলেজে, যদি কোশ্চেন কঠিন করতে চায় বা কলেজে কোশ্চেন যদি দিতে চায়, এইখান থেকে দেওয়া উচিত। কারণ এটা মানে অনেকগুলো সিকিউতে আমি আসলে পাইছি, সেই জন্য আর কি এই কন্টেন্টটা নেওয়া, ওকে। দেখো আমি ম্যাথগুলো ট্রাই ভাইয়া করি। এমন একটা কলেজে পড়ি, আজকে হচ্ছে হায়ার ম্যাথ প্র্যাকটিক্যাল ছিল, ম্যাম এসে বলতেছে তোমাদেরকে স্কুলে আগে হচ্ছে সাধারণ গণিত প্র্যাকটিক্যাল হচ্ছিল নাকি শুধু হায়ার ম্যাথ? ওই ম্যাডাম বোধহয় বাতাস খেয়ে বাতাস খেয়ে নেশা করছে, বুঝছো? হয় হয়, সেই কলেজের স্যাররা প্রচুর খায় আমার এরকম এরকম। ওই তোমাদের মানে বলছিলাম বোধহয়, যে একদিন মানে প্র্যাকটিক্যাল খাতা আনতে গেছি সিভিল ড্রেসে, বলে যে কি কাউকে সিভিল ড্রেসে খাতা দেওয়া যাবে না।
তা আমি বললাম যে তাহলে আমি এখন কি করবো, আমি তো সেই কাহালু থেকে আসছি, মানে বাড়ি আমার এটি, কিন্তু আমি একটু মানে আমি একটু পাম্পটি মারলাম যে আমি তো কাহালু থেকে আসছি, শাহজাহানপুর থেকে আসছি, আপনি একটু দেন। বয় বলে যে না, দেওয়াই যাবে না কোনোভাবেই, আর কি দেওয়া যাবে না। পরে কি হলো, পরে আবার ওই একটা ছোট ভাই, মানে ধরো আমি তখন সেকেন্ড ইয়ার, ফার্স্ট ইয়ার একজনের সাথে আর কি দেখা হলো, ও পরে 2 তলায় নিয়ে যে ওর শার্ট খুলে আমি পরলাম, ওই আমার শার্ট পরলো, সেই শার্ট পরে গেলাম, কয় যে তোমার তো প্যান্ট নাই। তখন মন মেজাজ যে খারাপ হয়ে গেছে, কেন প্যান্ট তো কেউ মানে যদি বলি কালো প্যান্ট পরে আসে কেউ, মানে কালো প্যান্ট তো কলেজে দেখবা সবাই কিন্তু ওই খালি আর কি নর্মাল যে প্যান্ট শার্টই পরে দেয়, ছেলেদের কিন্তু ওই মানে স্পেশাল ড্রেস কিন্তু আসলে পুরোপুরি ইয়ে হয় না। পরে সেখান থেকে বলে যে তাও দেওয়া যাবে না, পরে আর কি করলাম, পরে আর ওই দিন না নিয়ে পরের দিন আবার পুরো সিভিল ড্রেস, একবারে স্কুল ড্রেস পরে আসলাম, তারপর যে নিলাম। কি কি ডিম ভাজবো, কি নেবো? ভাজার কোনো কিছু না, ভাজার মধ্যে গরুর মাংস রাখছে, ওটা আমি খামু পরে নে, তাহলে আমি একে খাই। আ- এই এই যে আমার খাওয়ার মধ্যে অপেক্ষা কর, তারপর তাহলে ওটা তাহলে ঢালে রাখ, ওটা এই বাটির ভিতরে ঢালে রাখ, ওটা তাহলে ধোয়া, আগে ধোয়া নাই, ধুয়ে ঢালে রাখ। ডিম খাবো, ডিমের অর্ধেকের বেশি আমাকে দেবো। ওকে। এই মাইককে চালু করা ছিল নাকি? হ্যাঁ। এ আল্লাহ। আচ্ছা আচ্ছা, শোনো দেখো তাহলে আমাদের এই ম্যাথের মধ্যে এটা তাহলে হইলো, এটা আমাদের 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা আমাদের 3 নাম্বার স্টেপ। ওকে, এইখান থেকে ম্যাথগুলো কিন্তু আমাদের হইলো। এখন আসে আমরা 3 নাম্বার ম্যাথে যাই। আমাদের আর আরেকটা ম্যাথ করাবো, আরেকটা ম্যাথ বলতে এই 3 নাম্বার ম্যাথ পর্যন্ত আমি করাবো, করার পর তোমরা বাকি ম্যাথগুলো তোমরা করবা। ওকে, দেখো 3 নাম্বার ম্যাথটা কি হচ্ছে, 3 নাম্বার ম্যাথ, 3 নাম্বার ম্যাথটা একটু কোশ্চেনটা পড়ো তো কেউ, রিজি আসো, রিজি? হ্যালো? হ্যাঁ ভাইয়া আসি। আচ্ছা, কোশ্চেনটা একটু পড়ো তো, পরে দেখে বলো তো ওই ম্যাথ আর এই ম্যাথের মধ্যে পার্থক্য কি? হুম? না না, বলো পার্থক্য কি? ওখানে উচ্চতা দেওয়া ছিল না, এখানে দেওয়া আছে। হচ্ছে কোন বের করতে হবে মেবি এখানে। না, কোন না, ওইখানে ব্যাসার্ধ দেওয়া ছিল, উচ্চতা বের করছি। এখন উচ্চতা দেওয়া আছে, ব্যাসার্ধটা বের করে 57 হয় কিনা সেটা দেখতে হবে। দেখো কি বলছে, দেখাও যে কোনো মাছের চোখে পানির তল 57 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি বৃত্ত বলে মনে হবে। তার মানে তুমি যখন পানির ভিতর শুয়ে থাকবা, মানে তুমি যদি মাছ হইতা, তুমি যদি পানির ভিতর থাকতা, তাহলে তাহলে সেই মতে দেখতা যে তোমার ঠিক ওপরে সবসময় 57 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার তল অবস্থান করতেছে, বাদ বাকি এলাকাগুলো একদম কালো, বাদ বাকি এলাকাগুলোর মধ্যে তুমি কোনো আলো দেখতে পাবা না। তুমি তুমি যদি পানির ভিতর শুয়ে থাকো তাহলে দেখবা তোমার চোখ থেকে তুমি একদম পানির যে সারফেস, সেই সারফেসে শুধুমাত্র 57 সেন্টিমিটার ব্যাসার্ধ দ্বারা যে একটা বৃত্ত, সেই বৃত্তকে দেখতে পারবা, আদারওয়াইজ তুমি বাকিগুলোকে একদম কালো দেখতে পারবা। তার মানে মাছ যারা থাকে তারা কিন্তু খুবই কষ্ট থাকে, বুঝছো? ওই জন্য তাদের প্রতি কিন্তু একটু দয়া দরুদ আসলে করতে হবে, তাদেরকে কম করে খাইতে হবে, মাছ কিন্তু গন্ধ, অত কিন্তু আসলে খাওয়া ঠিক না। তাহলে দেখো এই ম্যাটটা আমি আর করাবো না, এই ম্যাটটা তোমাদের কমপ্লিটলি এইচডব্লিউ যা করাইছি তার অপোজিট। ওকে, এই 4 নাম্বার করে আমি ছবি দিব। গ্রুপে দিয়ে দেন, হ্যাঁ গ্রুপে দিয়ে দেন এটা, এটা গ্রুপে দিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ, দেবো, এই পুরো পিডিএফই দিব। এই 4 নাম্বার করে আজকে ক্লাস শেষ, 4 নাম্বারটা করার পর আজকে ক্লাসটা ছুটি। ওকে, 4 নাম্বার ক্লাসটা করার পর আজকে ক্লাস ছুটি। আমি ধরো এই পুরো ছবি সহ দিব না, 4 নাম্বারটা করার পর আজকে ক্লাস শেষ হয়ে যাবে। দেখো কি বলে দিছে, এই তো যে আলোক বিজ্ঞানের লাস্ট ক্লাসের পিডিএফ দিয়েছিলেন না? পিডিএফ দিনই রেকর্ড দিছি, রেকর্ড থেকে পিডিএফ করে নেব। লেখা হয়ে আচ্ছা দিবনি, আচ্ছা এটা আমি দিব, এটা আমি সেভ করবো। লাস্ট ক্লাস বোধ হয় সেভ পিডিএফ তো আমি সেভ করি, হয়তো বা দেওয়ার কথা মনে নাই, দেখি এটা আমি এ করবো না, দিবনি। দেখো কি বলছে, বায়ু সাপেক্ষে কাচের সংকট কোণ 42 ডিগ্রি, বায়ু সাপেক্ষে, আচ্ছা এখানে একটা মিস্টেক আছে, তাহলে মিস্টেকটা হলো এই তো এই লাইনটা নাই, এই লাইনটা তোমরা তো কোশ্চেন তুলতেছো না, সমস্যা নেই, এই লাইনটা আমাদের কোশ্চেনে ছিল না। হ্যাঁ হ্যাঁ, এটা ওই সব ব্যাচেই ভুল হয়েছে আর কি, এই লাইনটাই কোশ্চেনে নাই, এই লাইনটা কোশ্চেনে নাই, ওই উপরটুকু হলো কোশ্চেন, যে বায়ু সাপেক্ষে কাচের সংকট কোণ 42 ডিগ্রি, বায়ু সাপেক্ষে পানি সংকট কোণ 48 ডিগ্রি,
কাঁচ ও পানির বিভেদ তলে সংকট কোণ কত? ওকে, এটা আমাদের হলো কোশ্চেন। দেখো এই টাইপের কিন্তু একটা ম্যাথ আমরা প্রতিসরণাঙ্ক বা প্রতিসরাঙ্কের কনসেপ্ট দিয়ে কিন্তু শেষ করছিলাম। এই সেম ম্যাথটা প্রতিসরাঙ্কের যে কনসেপ্ট, সেই কনসেপ্ট দিয়ে কিন্তু আমরা করছিলাম। সেখান থেকে কিন্তু আমরা হয়তো প্রত্যেকটা যে আর কি দুইটার গুণফল বা তিনটার গুণফল 1 হয়, সেখান থেকে কিন্তু বাকিটা কিন্তু বের করছিলাম। কিন্তু এখন কিন্তু এই কাজটা কিন্তু করা যাবে না। দেখো এই জিনিসটা আমি একজনকে পড়াইছিলাম, ও যে কাজটা করছে, ও লিখছে এরকম যে সাইন 42 গুণন সাইন 48 গুণন এটা আমাদের হলো সাইন থিটা সমান সমান 1। তারপর সেখান থেকে বের করছে যে সাইন থিটা সমান সমান হলো 1 ডিভাইডেড বাই 42 ইন্টু 1 ডিভাইড বাই 48। দেখে বলো এটা, বলো বলো এটা কি ঠিক আছে? এইটা কিন্তু ঠিক নাই। আর এই লাইনটা কই পেলাম এটাও যদি তুমি বলো এই লাইনটা মানে কোত্থেকে আসলো, এটা কিন্তু কোশ্চেন করো না। এই জিনিসটা কিন্তু আমরা ওই সমান্তরাল পৃষ্ঠ দ্বারা আলোর যে প্রতিসরণ, সেখানে কিন্তু ওই তিনটা সাইনের অনুপাত কিন্তু আসলে সেখানে আমাদের মিউ এর অনুপাত এ মিউ বি, মানে মেইন কথা হলো এ মিউ বি। এই তো দেখি এটা একটা সূত্র ছিল যে এ মিউ বি ইন্টু হলো বি মিউ সি ইন্টু হলো সি মিউ এ সমান সমান কিন্তু 1, এই টাইপের কিন্তু একটা সূত্র ছিল। তো তো সেই সূত্রের সাহায্যে আসলে ও এই ম্যাথটা আসলে করছিল, কিন্তু এই ম্যাথটা কিন্তু আসলে ভুল, এই ম্যাথটা কিন্তু আসলে সঠিক না। কারণ এই সাইন 42 আর সাইন 48 গুণ করে একের ছোট সংখ্যা হবে এককে, এককে যদি একের ছোট সংখ্যা যদি 0.1 দ্বারা দেখো যদি ভাগ করি, তখন কিন্তু এই মানটা হয়ে যাচ্ছে 10। তার মানে তুমি বলতেছো যে সাইন থিটা সমান সমান 10, যা কিন্তু আসলে সঠিক না। ওকে, তো এই জন্য দেখো আমরা ম্যাথটা একটু করি। এই ম্যাথটা দেখো আমরা এখন কেমনে করি, যে ফার্স্টে বলে দিছে বায়ু সাপেক্ষে কাচের সংকট কোণ 42°। তাহলে সবার আগে একটা কাজ করো, এই পুরোটা একটু চিত্র আঁকো। চিত্রটা আঁকলে দেখবে ম্যাথগুলো আমাদের সহজ হয়ে যাবে। দেখো এটা আমাদের বায়ু, এটা হলো আমাদের কাচ। ওকে, ধরো কাচকে আমি গ্লাস দ্বারা লিখলাম। তাহলে বায়ু সাপেক্ষে কাচের সংকট কোণ 42°। দেখি তুমি একটু কমন সেন্স দিয়ে বলবা, কাচ বেশি ঘন নাকি বায়ু, মানে বায়ু বেশি ঘন? অবশ্যই কাচ বেশি ঘন, তাই না? হ্যালো, হ্যালো, হ্যাঁ ভাইয়া। বায়ু বেশি, হ্যাঁ, তাহলে আমাদের কাচ বেশি ঘন। তাহলে কাচ যদি বেশি ঘন হয়, কাচ যদি ঘন হয়, তাহলে কি হবে, এই গ্লাস থেকে যখন কোন একটা পানি বা কোন একটা আলো যখন এয়ারে যাচ্ছে, তখনই কিন্তু সেখানে আমরা এই এই যে আলোটা কিন্তু আমরা বিভেদ তল ঘেঁষে পাই। তাহলে বিভেদ তল ঘেঁষে পাওয়ার জন্য যখন কাছ থেকে বায়ুতে যখন আলো যাচ্ছে, তখনকার যে সংকট কোণ, তখনকার সংকট কোণের মানটা হলো 42°। তখনকার সংকট কোণের মানটা হলো 42°। তাহলে আমি দেখো এই সংকট কোণটাকে যদি থিটা ধরো 1 বলে নামকরণ করি, তাহলে আমরা কি জানি, আমরা কিন্তু পড়ছিলাম যে সাইন থিটা সমান সমান পড়ছিলাম কি, এইখানে ছিল হলো মিউ, এই প্রথমটা এ, এখানে কিন্তু আসে মিউ জি। দেখো আমি এটা একটু ধরো ওটাও যদি বাদ দিই, ধরো আমরা একদম মেইন যে স্নেলের সূত্র, সেই স্নেলের সূত্র ধরে যদি লিখি, তাহলে এটা কি হবে, এখানে হয়ে যাবে দেখো মিউ জি ইন্টু কত সাইন থিটা 1, মানে ধরো সাইন থিটা 1, যেহেতু এই কোণটাকে আমি থিটা 1 ধরে নিছি। আর এখানে কত যাবে, এখানে যাবে হলো মিউ এ ইন্টু এখানে যাবে হলো আমাদের সাইন, এই তো এই কোণটা কিন্তু আমাদের 90°। ওকে, এই কোণটা কিন্তু আমাদের 90°। তাহলে এটা হলো আমাদের সাইন 90°। তাহলে এখান থেকে দেখো তো সাইন থিটা 1 এর মানটা কত আসতেছে, সাইন থিটা 1 বা সাইন থিটা 1 আমি আসলে কি করব না, আমি এখান থেকে চাচ্ছি হলো মিউ জিটা চাচ্ছি। এখান থেকে দেখো মিউ জি আসে, মিউ এর মান হলো 1, বাতাসের প্রতিসরাঙ্ক 1, সাইন 90 এর মান 1, তাহলে মিউ জি আসতেছে হলো 1 ডিভাইডেড বাই আসতেছে সাইন থিটা 1। তাহলে 1 ডিভাইড বাই সাইন থিটা 1 মানে কি সাইন 42°। তাহলে এখানে আসবে কত, সাইন 42°। ওকে, তার মানে আমি পাইলাম কি, আমি এইখান থেকে আমার যে যদি বলি হলো অর্জন, সেই অর্জনটা হলো আমাদের মিউ জি ইকুয়াল টু 1/sin 42°। ওকে, এখন পরের পরের ডাটাটা পড়ে দেখো, সেম টু সেম, খালি বলে দিছে বায়ু সাপেক্ষে পানির প্রতিসরাঙ্ক হলো 48°। তাহলে আমি যদি এখন এইখানেও সেম ভাবে যদি চিত্রটা আঁকতাম, চিত্রটা এঁকে এটা যদি ওয়াটার বলতাম, এটা যদি এয়ার বলতাম, ওইখানেও দেখতা ওই মানে তোমরা করবা, আমি করে দিচ্ছি না, যেহেতু আমি এখানে অনুরূপ ভাবে বলা যায়, বা তোমরা এটা মানে অনুরূপ ভাবে বলতে পারো, অনুরূপ ভাবে আর কি বলা যার কথা, অনুরূপে বা অনুরূপ ভাবে কি হবে, অনুরূপ ভাবে কি আছে, থাম থাম থাম।
আচ্ছা, তাহলে দেখো এইখানে বোঝাচ্ছিলাম যে এইখানে যদি আমি সেম অনুরূপে যদি ক্যালকুলেশন করি, অনুরূপে ক্যালকুলেশন করলে দেখবা এই মিউ ডাব্লু আসবে 1/sin48। ওকে, এটা আমাদের মিউ ডাব্লু 1/sin48 আসবে, কারণ কি এই কোণের সংকট কোণ, এই সংকট কোণটা কোশ্চেনে দেওয়া আছে 48 ডিগ্রি। ওকে, তাহলে এখন দেখো এইখানে কি হইলো, এখানে হইলো একটা মিউ ডাব্লু পাইলাম, মিউ জি পাইলাম, এইগুলো কোশ্চেনে দেওয়া ছিল না, আমি এইগুলো বের করলাম। এখন কোশ্চেন কি বলে দিছে, কাচ ও পানির বিবর্তনের সংকট কোণ কত। তার মানে এখন আমাদের থার্ড কেসটা হলো যখন আমাদের এইখানে থাকবে হলো ওয়াটার, এখানে থাকবে হলো গ্লাস, তখন বলে দিছে তখন সংকট কোণটা আমাদের কত। এখন দেখো সংকট কোণটা আমাদের বের করার জন্য সবার আগে ওই ফর্মুলা অ্যাপ্লাই করার জন্য সবার আগে লাগে হলো কোনটা ঘন কোনটা হালকা। এখন কোনটা ঘন কোনটা হালকা, কাঁচ আর পানির মধ্যে কোনটা ঘন কোনটা হালকা, এটা তুমি রেগুলার মান দেখে বলতে পারো যে আমাদের কাচের যেহেতু 1.5, পানি যেহেতু 1.3, তার মানে কাচ আমাদের ঘন আর পানি আমাদের হালকা। কিন্তু এই কোশ্চেনে কিন্তু ওই ডাটাটা আমাদের নাও মিলতে পারে, তাই না? এটা কিন্তু আমাদের নাও মিলতে পারে। তো সেটার জন্য মেলানোর জন্য দেখি এই মানটা ক্যালকুলেট করে বলো তো কত আসে, তো মিউ জিটা কত আসে, 1/sin42 কত আসে, দেখি দেখি কেউ একজন বলো তো। আমার কাছে ক্যালকুলেটর নাই আর কি। বলো কি একজন কত আসে, মনে তো থাকার কথা ক্যালকুলেটর। 1/sin42। 1.49। আচ্ছা, এটা আসছে 1.49, ওই 1.5 আসতেছে। আর পরেরটা 1.49, আর এটা আসবে বোধহয় 1 পয়েন্ট কত দেখো, 33, 1.34। ওকে, দেখো এটা হলো 1.34। 1.34। তাই দেখো এই ডাটা দিয়ে কিন্তু আমি এখন বলতে পারতেছি কোনটা ঘন কোনটা হালকা। তার মানে এটা যেহেতু বেশি, এটা যেহেতু কম, তার মানে এটা হলো ঘন। যদি গ্লাসটা যদি ঘন হয় তখন কিন্তু আমরা আলোটাকে এই নিচ থেকে পাস করি। তাহলে আলোটা যদি নিচ থেকে পাস করে তাহলে এই আমাদের বিভেদ তল ঘেঁচে চলে যাবে। তাহলে যে কোণের কারণে মানে বিভেদ তল দিয়ে চলে গেল সেটা হলো আমাদের থিটা সি। তাহলে এখন দেখো এখানে কত হচ্ছে, এটা হলো আমাদের মিউ জি, এটা হলো আমাদের মিউ ডাব্লু। তাহলে এখন যদি এই কোণটা এবং এই কোণটা হলো আমাদের 90 ডিগ্রি, তাহলে এখন যদি আমি স্নেলের সূত্র অ্যাপ্লাই করি, তাহলে দেখবে স্নেলের সূত্র অ্যাপ্লাই করলে কি হবে, স্নেলের সূত্র ধরো এইখান থেকে যদি অ্যাপ্লাই করি তাহলে এটা আসবে হলো মিউ জি ইন্টু হইলো সাইন থিটা সি ইকুয়াল টু মিউ ডাব্লু ইন্টু হইলো সাইন 90 ডিগ্রি। তোমার কাছে দরকার সাইন থিটা সি দরকার। দেখো সাইন থিটা সি সমান সমান কি আসছে, এখানে আসবে হলো আমাদের মিউ ডাব্লু ডিভাইডেড বাই হলো মিউ জি। এখন মিউ ডাব্লু মিউ জির মান এইটা না বসে একটু আমি 1/sin42 বসাতে যাচ্ছি, এবং হলো মিউ ডাব্লুর মান sin48 বসাতে যাচ্ছে, মানে একটু আগে বসাতে যাচ্ছি। তাহলে দেখো কি হয়, এখানে সাইন থিটা সি যদি আমি মিউ ডাব্লুর মানটা 1/sin48 বসাই তাহলে sin48 বসে যাবে নিচে, এই sin48 বসে যাবে হলো নিচে। আর মিউ জির এই 1/sin42টা আমাদের চলে আসবে উপরে। এখানে দেখো কত হলো sin42। এখন একটা জিনিস দেখো তো খেয়াল করার কথা, এই দেখো থিটা সি যখন বের করলাম তখন উপরে আসলো হলো বড় সংখ্যা, নিচে আসলো হলো ছোট সংখ্যা। তার মানে এই ম্যাথ যদি সামনে কখনো যদি পাও, এত বড় করে করার কোনো দরকার নাই, খালি উপরে ধরো যে দুইটা কোণ দেওয়া আছে সেই দুইটা কোণের উপরটা বসবে হলো সাইন ইনভার্সের উপরে। যে কোণের মানটা ছোট, সরি যে সংখ্যক কোণের মানটা ছোট সে বসবে সাইন ইনভার্সের লবে, যে সংখ্যক কোণের মানটা বড় সে বসবে নিচে। কেন? কারণ ওই তো সংকট কোণের মধ্যে যে সাইন ইনভার্স আছে, সাইন ইনভার্সের মানটা একের বড় হতে পারে না, সেটাকে মেলানোর জন্য। বুঝছি বুঝছি। এ বলো ম্যাথ মাথার উপর দিয়ে গেল কিনা। বুঝছি। এ নিশাত কথা বলো তো। হ্যাঁ ভাইয়া, বুঝতেছি। আচ্ছা নাবিলা কথা বলো তো, নাবিলা রিজে কথা বলো তো। পাশে কেউ কেউ 4 জন তো আছে, একটু কথা বলবা। আচ্ছা তাহলে দেখো আমাদের এই ম্যাথ গেল, এই ম্যাথ হইলো। এখন এই ম্যাথ আমি আমি তো পিডিএফ দিচ্ছি তোমাদের, খালি একটু আমি একটা জিনিস দেখাই দিই। এই 6 নাম্বার ম্যাথ দেখো, এই 5 নাম্বার ম্যাথে একটা চিত্র আছে, আমি চিত্র ধরো ওই পিডিএফ আমি অ্যাড করে দেবনি, পিডিএফ যখন দেবনি। এই 6 নাম্বারটা দেখো কি, 6 নাম্বারটা দেখো, আমি জাস্ট একটু দেখাই দিই যে উত্তরটা কেমনে হবে। দেখো তোমার এখানে সংখ্যা দেখো আছে, একটা হলো 1.44, এখানে একটা আছে 1.44, একটা আছে হলো দ্বিগুণ। তার মানে এইখানে যে সংকট কোণ চাইছে, তাহলে উত্তর হবে এই তো আমাদের থিটা সি
সমান সমান কি সাইন ইনভার্স, যেটা উপরে ছোট, উপরে বসবে 1.44, নিচে বসবে হলো 2। এখন এটা আমি শর্টকাটে করলাম, তোমরা এখন বড় কাটে বা লং কাটে করবা, মানে ওই লং কাটে পুরো ম্যাথ করে দেখবে যে আসলে এই লাইনটা আসে কিনা, এবং এই লাইনটাই আসতে বাধ্য। ওকে, তাহলে না আজকে তাহলে ক্লাস তাহলে এই পর্যন্তই, আজকে আর বেশি পড়াবো না, অনেক কমই পড়াইলাম। ওকে, তাহলে থাকো তাহলে।